আমি ধীরেন। ও ধীরেন, আরে ধীরেন, এসো 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 এসো, ভেতরে এসো ভেতরে এসো। আচ্ছা কেমন বলো? আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? আছি, হ্যাঁ অনেকদিন পরে দেখা। হ্যাঁ, অনেকদিন তোমার কোনো খোঁজ খবর পাইনি, বুঝলে, ওটাই খবর নিতে এলাম। বলো কেমন আছো, বলো। আছি মোটামুটি ভালোই আছি, বসো, আমি তোমার জন্য আগে এক কাপ চায়ের ব্যবস্থা করি। আরে না না, তার কোনো দরকার নেই, আমার জন্য এখন চা বানাতে হবে। তোমার দরকার নেই, আমার তো দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি এখানে এসেছো, এক কাপ চা খেতে গেলে তোমার একটু বসতে হবে, আমার সঙ্গে কিছু কথাবার্তা হবে, তাতে আমার একাকিত্বটা একটু কাটবে, এটা ভাবছো না কেন? হ্যাঁ কোথায়? হ্যাঁ, তাছাড়া চা আমাকে বানাতে হবে। ওই যে ফ্লাস্কটা দেখছো, এক ফ্লাস্ক ভর্তি করে চা আমি ওখানে রেডি করে রাখি বিকেলবেলা, সন্ধ্যে থেকে রাত অব্দি যতবার খাই খেয়ে যাই, শুধু একটা কাপ নিয়ে ওতে ঢেলে নিয়ে আসছি। তারপর একটা উকিলা, আরে তোমার ল্যান্ড ফোন খারাপ নাকি? অনেকবার ফোন করলাম, বলছে এই নম্বরে কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ এলাম, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, আসলে ল্যান্ডলাইনটা আমি ছেড়ে দিই। ওই প্রিয়া একটা ওই ল্যাপটপ পাঠিয়েছে, স্কাইপিতে ওদের মুখোমুখি কথা বলা যায়, আর তাছাড়া এখন তো তোমার ওই মোবাইলেই মুখোমুখি কথা হয়। প্রিয়া রোজ ফোন করে তো? না, সময় কম, ব্যস্ত থাকে, করতে পারে। আচ্ছা তাছাড়া দেখো সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, আগে ল্যান্ডলাইন ছাড়া তো কেউ ভাবতে পারতো না, তখন তার ছিল, তারে তারে টানতো আমার, এখন তো তার নেই, ওয়্যারলেস মোবাইল, টান তো একটু কম হবেই বলো। তাহলেও একা একা থাকো, রোজ একটা একটু ফোন হলে ভালোই লাগে। একা একা, হ্যাঁ তো দেখো দেখো বলতে গেলে চিরকাল একাই, চিরকালই একা। এখন অভ্যেস হয়ে গেছে, এখন আর খুব একটা যন্ত্রণা হয় না। কি বললে? চিরকালই একা? তাহলে বৌদি প্রিয়া এরা তোমার সাথে থাকতো না? দেখেছে, দেখেছে কিছুদিন, প্রিয়া কথা বলা শেখার পর থেকেই ওর মার মনে হলো যে ওকে বাংলা মিডিয়ামে পড়ালে মেয়ে গোল্লায় যাবে। তাছাড়া চাকদহের মতো একটা গঞ্জে থেকে সেখানে মেয়েকে রেখে পড়াশোনা করালে ও একদম কিচ্ছু করতে পারবে না, আনস্মার্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, তাকে কলকাতায় নিয়ে গিয়ে একটা দামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে হবে, সেখানে ভালো নাচ গানের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তুমি বারণ করতে পারতে, আরে মেয়ে তো তোমারও। হ্যাঁ মেয়ে তো আমারও, কিন্তু আমার বরং শুনছে কে বলো? ওর মা ওকে নিয়ে চলে গেল কলকাতায়, তার মামা তো দাদাকে ধরে একটা দামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করল, সেখানে নাচ গানের ট্রেনিং এর ব্যবস্থা সব করল। কিন্তু দেখো এর জন্য তো টাকা লাগে নাকি? তা তো বটে। সেটা কোথেকে আসবে বলো? কিন্তু জানো আমি একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করি, জানি তো। 100 টাকা মাইনে বলো। তুমি ভাবতে পারবে না ফিরেন, আমাদের সময় না এই মাস্টার মশাইদের আর্থিক সামাজিক পরিস্থিতি এমন জায়গায় ছিল না, বলার কথা না। আরে কোনো অভিভাবক তার মেয়েকে স্কুল মাস্টারের সঙ্গে বিয়ে পর্যন্ত দিতে রাজি হতো। আরে কেন ভাবতে পারবো না? তোমার হয়তো মনে নেই, ওই সময় আমিও কিছুদিন স্কুলে মাস্টারি করেছি। হ্যাঁ হ্যাঁ তুমি স্কুলে মাস্টারি করেছো? হ্যাঁ। তারপর আমার মামা বললো, আরে মরতে তুই স্কুলে চাকরিতে পড়ে আছিস, আমার এখানে চলে আয়, আমার হাত আছে, তোকে আমি বন দপ্তরের সরকারি চাকরিতে ঢুকিয়ে দিই। আমিও তখনই বুঝলে ওই মামার হাত ধরে ওই বন দপ্তরের সরকারি চাকরিতে যোগ দিলাম নর্থ বেঙ্গলে। একেবারে নর্থ বেঙ্গল? হ্যাঁ নর্থ বেঙ্গল। সেই আমার গৃহত্যাগ, ওয়াটারে একা একা রান্না করে খেতাম, মাঝে মধ্যে বাড়িতে ফিরতাম। তারপর ওই রিটায়ারমেন্টের পরে আবার বাড়িতে ডানা গুটিয়ে এই থিতু হয়ে বসলো। তোমার তো মামা ছিল? হ্যাঁ। আমার তো মামা ছিল না, কাজে আমার আর ওখানে যাওয়া হলো না, এখানেই থাকতে হলো। ধীরেন অনেকদিন পরে একটা পুরোনো দিনের কথা যখন হলোই, একটা পুরোনো দিনের মজার অভিজ্ঞতা একটু শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, শুনি, বলো বলো। আমি বললাম না যে ওই ওকে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলো, তখন তো অনেক টাকার দরকার ছিল, চুটিয়ে দুবেলা টিউশন করতাম, কি করবো। এরকম একটা টিউশন করার দিন আমি রাতে টিউশন করে ফিরছি, বুঝলে, প্রবল বৃষ্টি, ছাতা নিয়ে আসছি, বড় রাস্তা ছেড়ে শর্টকাট হবে বলে গলি রাস্তা ধরলাম, তারপর পাশ দিয়ে আসছি, রাস্তায় জল জল মারছি, যেতে গিয়ে আমার ছাতার সুইচটা একটা জানলার কাছে লেগে টাস করে শব্দ হলো। তাই? হ্যাঁ।
ভেতর থেকে চিৎকারে লোকে যায়। আমি বললাম, মাস্টার মশাই, তারপরে কি এলো জানো? কি বললো, তাই বলো না। আমি ভাবলাম বুঝি মানুষ। চিন্তা করো মাস্টার মশাইদের সামাজিক আর্থিক পরিস্থিতি কোন জায়গায় ছিল। এখন অবশ্য পাল্টেছে, অনেকটাই পাল্টেছে, মাইনে চুরিও বেড়েছে। এই আমার কথাই ধরো না, তখন যে মাইনে পেতাম এখন পেনশন পাই তার দুদিন মধ্যে। তাছাড়া প্রিয়া তো অযাচিত ভাবে বহু জিনিস পাঠায়। আমি বলি রাখবে না, পাঠাস না, আমি ব্যবহার করি না, কথা শোনেনি। আজকাল সব কি হয়েছে না, সেই ইন্টারনেটে ফোনে টোনে বলে দেয়, ওখান থেকে পাঠিয়ে দেয়, আর এখানে আমার বাড়িতে এসে এই সব দিয়ে যায়, ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, এইসব দিয়ে যায়, ভ্যাকুয়াম ক্লিনার। আমি বলি পাঠাস না, আমি ব্যবহার করি না, সব পড়ে আছে ওখানে, সব পড়ে আছে, ব্যবহার করি না, পাঠাস না। শোনে না আমার কথা, অথচ আমি যেটা চাই সেটা আবার পাঠায়। আমি বলি আমার জিনিস দরকার নেই, ভ্যাকুয়াম ক্লিনার দরকার নেই, ভ্যাকুয়াম তো আমার হৃদয়ে রে, হৃদয়ে। এই তুই ফিরে আয় আমার কাছে, ফিরে আয়, তাহলে আমার হৃদয়টা পূর্ণ হবে। ফিরে আয়, ওসব কথা শেষ হবে না। যাকে অনেকক্ষণ নিজের কথা বক বক করে গেলাম, এবার শুনি তোমার কথা একটু শুনি। হ্যাঁ, আমার বৌমাও না ওই নাতনিটাকে নিয়ে বড় টানাহিটটা করছে। বারণ করো, বারণ করো, আমি বলছি বারণ করো। দেখো এতে হয়তো নাম যশ খ্যাতি আছে, কিন্তু প্রাণ নেই, প্রাণ নেই, বারণ করো। বৌমাকে কি বারণ করবো? হ্যাঁ, বৌমাকে কি বারণ করবো? আরে বৌমা তো শুধু তোমার মেয়ে উদাহরণ দেয়, বলে দেখুন অখিল জেঠু মেয়ে আমেরিকায় থাকে, কত টাকা পয়সা আধুনিক জিনিসপত্র পাঠায়। আমার বৌমাও না ওই দিকটাই লক্ষ্য বেশি। কিন্তু আমি তো জানি যে আমার নাতনি মেয়ে হিসেবে খুব ভালো, শান্ত শিষ্ট, কথা শোনে, বিনয়ী, কিন্তু ও হলো এভারেজ গুণ। আরে বাবা, ও কি ওর ক্ষমতা বাইরে কি ওর বাবা মার ইচ্ছে পূরণ করবে? ও বললেও শুনবে না, ও বুঝালেও বুঝবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি, এ তো একদম আমার বাড়ির ফটোকপি। আরে এ তো আকাশের গলা, দেখো কোন মতলবে এসেছে। ও আচ্ছা, আকাশ শেষ হয়েছে। ভালো আছেন তো? কি হলো জেঠু, আপনি এইভাবে তাকিয়ে আছেন? না, ওই গুরুজনরা এক জায়গায় থাকলে সবাইকে প্রণাম করা, এটাই তো আমাদের রীতি নাকি? ভুলে গেছি। থাক কেন, এটাই তো আমাদের সংস্কৃতি, থাকবে কেন? ঠিক আছে, হ্যাঁ, এবার আমি তোমার কথার জবাব দিই। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওই একরকম। ঠিক আছে, তুমি বলো, বলো তোমার অফিস টফিস কেমন চলছে, বলো। কোন রকমে চলছে, সকাল 6টায় কাজে যাচ্ছি, সারাদিন পরিশ্রম করছি, উপরি পাওনা হলো মালিকের মুখ ঝামটা। না পোষালে ছেড়ে দিন, সে ম্যানেজারকেও বলছে, ক্যাশিয়ারকেও বলছে। আসলে জেঠু, আমার কপালটাই খারাপ। বাবা রিটায়ার করার পরপরই একটা সরকারি চাকরির অফার এসেছিল। ওরা 4 লাখ চেয়েছিল, বলেছিল 2 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, বাকি 2 লাখ টাকা অ্যাপয়েন্টমেন্টটা হাতে পাবার পর দিলেও চলবে। কিন্তু বাবা টাকা দিতে রাজি হলো না। ঠিকই, টাকাটা আমি স্বার্থপরের মতো তোকে দিইনি। আচ্ছা অখিলদা, তুমি বলো, আমার তো প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা ওটা একটু সম্ভব? হ্যাঁ, সেটা বলছিলাম তো, মাইনে পেয়ে সমস্ত টাকা একবারে সুদে আসলে শোধ করে দেবো। আরে তা তো তুই বলেছিলি, কিন্তু টাকাটা দিলেই যে চাকরিটা যে হবেই তার কি কোনো গ্যারান্টি ছিল? আরে এরকম বহু দেখা আছে, ওই নেতারা চামচারা চাকরি দেবে বলে এমন 50 জনের কাছ থেকে টাকা নিল, তার মধ্যে 10 জনের চাকরি ও নিজের যোগ্যতাতেই হয়ে গেল, ব্যাস 40 লাখ টাকা গেল পকেটে। আর এই শতটা দেখিয়ে ওই যাদের টাকাটা ফেরত দিল তাদের টাকাটা এই কমাসে এমআইতে খাটিয়ে সুদটা পেল পকেটে। হ্যাঁ, আর যদি থাকে নেতার দাপট, তাহলে সুদে আসলে সবটাই চৌপাট। সেই তো, এখন তো তবু আমার ওই পেনশনের টাকা এবং এমআই থেকে বা সুদের টাকাটা সংসারে দিতে পারছি। আরে বাবা, কিছুটা তো সাশ্রয় হচ্ছে, অন্তত পিতৃরক্ষার বন্দোবস্ত তো হচ্ছে। কি বল? বাদ থাক, এই প্রসঙ্গ এখন থাক। আকাশ, তুমি বলো আমার কাছে কেন এসেছো, বলো। জেঠু, আমি আপনার সাহায্য চাই। সাহায্য? কি বিষয় বলো?
ওই মানে আমি আমার মেয়ের আর ওর মার পাসপোর্ট তৈরি করতে চাই। কেন বিদেশে বেড়াতে বেড়াতে যাবে নাকি? না, আপনি তো জানেন যে আমার মেয়ে বেশ নাচ টাচ ভালোই করে। হ্যাঁ, এখন এই বিদেশ থেকে অফারও আসছে। বিদেশ থেকে অফার আসছে? হ্যাঁ। কোথেকে অফার আসছে? আপাতত বাংলাদেশ, তারপরে দুবাই একটা কথাবার্তা চলছে। আর যদি স্টেটসে ওখানে নিয়ে যেতে পারি আর ফিরবো না, ওখানে যেভাবেই হোক থেকে যাবো। ও তাহলে ফিরে নুমা মানে তোমার বাবা মা ওদের পাসপোর্ট লাগবে না? বাবা মা না না না, বাবা মা ওখানে গিয়ে কি করবে? ইংরাজিতে কথা বলতে পারবে না, আরো বঞ্চ অসুবিধায় পড়বে। না না, বাবা মা এখানেই থাকবে, আমি ওই মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো, ওই ক্রিয়াদির মতো আর কি। আমায় কি করতে হবে? ওই পাসপোর্টের ফর্মটা ফিল আপ করি স্যার। তা না হয় দিতাম, কিন্তু তুমি জানো না এখন আর পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে হয় না, ওই অনলাইনে সাবমিট করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ, আসলে প্রিয়াদি তো ওখানে আছে, নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। আকাশ শোনো, আজকে না আমার শরীরটা ভালো নেই, তুমি দুদিন বাদে এসো। এই মাত্র বললেন যে আপনি ভালো আছেন? হ্যাঁ, এই মাত্র ভালো ছিলাম, আবার এই মাত্র একটু খারাপ হয়েছিল। পরে কিছু ওষুধ নিয়ে আসবো? না, একটা ডাক্তার? না ওসব লাগবে না, আমার নিজের ওষুধপত্র আমি নিজেই মজুত করে রেখে দিই, ওগুলো লাগবে না, তুমি এসো। আচ্ছা ঠিক আছে বাবা। তুমি যেটুকু কাছে থাকো, কখন কি দরকার হয় বলা যায় না, বুঝলি তো? আমি বাড়ি গিয়ে মাকে বলে দিচ্ছি যে তোমার আসতে দেরি হবে, তুমি থাকো এখানে। ঠিক আছে, তুই যা, আমি কিছুক্ষণ পরে আসছি। আচ্ছা। অখিলদা, সত্যি কি তোমার শরীর খারাপ লাগছে? আরে না না, তেমন কিছু না, তুমি বসো। কি বুঝলে? সব বুঝলাম। এতো দেখছি আমার বাড়ির ফটোকপি, এর থেকে পরিত্রাণের উপায়টা কি? তোমায় তখন বলছিলাম না কথাটা? হ্যাঁ বলছি রে, প্রিয়াকে নিয়ে কথা হচ্ছিল, শেষ হয়নি। হ্যাঁ দেখো, প্রিয়ার বয়স তখন 12-14 বছর হবে। ওর মা ওকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, শহর নগর গ্রাম বন্দর সব ঘুরে বেড়াচ্ছে, প্রোগ্রাম করে বেড়াচ্ছে, একটু নাম ডাক হলো। এমন সময় টিভিতে একটা নতুন হাতছানি এলো, রিয়েলিটি শো। ব্যাস, আমার এক প্রাক্তন ছাত্র আবার তার প্রডিউস, ব্যাস মাথা ঘুরে গেল, যে করে হোক টিভিতে মুখটা দেখাতেই হবে। সেই জন্যে সারা রাত জেগে লাইন দিয়ে 2000 লোকের পেছনে লাইন দিয়ে ওই গিয়ে অডিশন দিয়ে কোনো রকমের সিলেকশনটা তো হলো। তারপর বাছাই পর্ব, তারপরে গ্রুমিং, 6 মাস ধরে চলবে। এই গ্রুমিং এর পরে আবার ওই চূড়ান্ত পর্ব, গ্র্যান্ড ফিনালে এরকম কি একটা বলে, তো সেইখানে যেতে গেলে আরো 6 মাস, এই 1 বছর ওকে থাকতে হবে ওখানে। তাহলে প্রিয়া তোমাদের ছেড়ে এই 1 বছর ওখানে একা ছিল? না, 6 মাস মতো ছিল। ওই গ্রুমিং পর্ব থেকে ওই গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার সময় ওটা আনসাকসেসফুল হয়, সিলেক্টেড হয়নি। আর এই খবরে তোমার বউদের হার্ট অ্যাটাক হয়ে যায়। 10 মিনিটেই সব শেষ হয়ে গেল, আমি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও সুযোগ পাইনি। অথচ দেখো, মেয়েটার কিন্তু ট্যালেন্ট ছিল, হয়তো পার্টিকুলার ডেতে তার পারফরমেন্সটা স্যাটিসফ্যাক্টরি হয়নি, কিন্তু ওর ধারণা হলো ওকে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। এতে ওর ভিতরে একটা জেদ চেপে গেল, এটাকে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। এই জেদ ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ও বলছে যে আমি সপ্তম হয়েও বিশ্বকে দেখিয়ে দেব যে আমি শেষ হয়ে যাইনি। এই যে একটা জেদ, এই জেদ যে ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এটা তো একটা প্রতিযোগিতা, বলো? হ্যাঁ, এটা একটা সাংঘাতিক ব্যাপার। এই প্রতিযোগিতায় ওকে মানসিকতায় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এই খবর আমি পেয়েছিলাম যখন আমার নর্থ বেঙ্গলে পোস্টিং। আমি তোমাকে এ ব্যাপারে খুঁচিয়ে কিছু জিজ্ঞাসা করি, কারণ এই স্মৃতি তো সুখের না। আসলে বৌদি না এই মানসিক চাপটা নিতে পারেনি। আচ্ছা অখিলদা, তুমি বলো, এই খবর তো আমার চেয়ে ওরাই ভালো জানে, অথচ দেখো ওরাই বাচ্চা মেয়েটাকে নিয়ে ছুটে বেড়াচ্ছে, বারণ করলেও শুনবে না। ওর মানসিক চাপটা কত ভাবো একবার। ভাবে না, এই বাচ্চাদের মানসিক চাপ টাপের কথা কেউ ভাবে না, একদম ভাবে না। আজকাল বাবা মাদের কি হয়েছে জানো?
ওই নিজেদের অপূর্ণ বাসনাগুলোকে ওই বাচ্চা ছেলে মেয়েদের উপর দিয়ে চাপিয়ে দিতে চেষ্টা করে। এই হচ্ছে এখনকার অবস্থা। বলো কি অকিলদা, তাহলে এদের ভবিষ্যতে বন্ধু বান্ধব বলে কেউ থাকবে না, সবাই প্রতিদ্বন্দ্বী হবে? থাকবে না, আমি তোমাকে বলে দিচ্ছি থাকবে না। সেদিন আর বেশি দূরে নেই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এইসব সহযোগিতা সহমর্মিতা এই শব্দগুলো শুধু অভিধানে পাবে, বাইরে পাবে না। এখন গোটা সমাজে চালু হয়ে গেছে ওই র্যাঙ্কিং র্যাঙ্কিং। হ্যাঁ, সবাই ছুটছে র্যাঙ্কিং এর পেছনে, নিজেদের ঠিক মতো তৈরি না করে চটজলদি আবেগের মোহে পড়ে সবাই ছুটছে র্যাঙ্কিং এর পেছনে। আরে র্যাঙ্কিং, আজ তুমি 1 নম্বরে আছো, 6 মাস বাদে চলে যাবে 6 নম্বরে, 1 বছর বাদে চলে যাবে 606 নম্বরে, তারপর কেউ তোমার খোঁজ রাখবে না। সমাজটা কি হয়েছে জানো? পেছনে একটা এসকেলেটারের মতো, এসকেলেটার। ওই যে দৌড়তে থাকো দৌড়তে থাকো দৌড়তে থাকো, দৌড় 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 দৌড়। সময় হয়ে গেল, প্রিয়ার ফোন। তাই তো, কথার কথা তো অনেক দেরি হয়ে গেল। তুমি কথা বলো, আমি আসছি, পরে আবার একদিন দেখা হবে। আমার আসতে আছে। হ্যালো, ভালো। তোর পায়ের ব্যথাটা কি ঠিক হয়েছে? না বাবা, তোমার ঠিক হবে বলে মনেও হয় না। ডাক্তারের আশ্বাসটুকুই শেষ, বুঝলে? আসলে একটা বয়সের পর তো বোধোদয় হতে শুরু করে, তাই বেশ বুঝতে পারি। শরীর মন প্রাণ পুরোটাই সায় দেয় না সময়ের চাহিদায়। সময়কে আঁকড়ে ধরে রাখতে চাইলেও তা হাত ফসকে বেরিয়ে যায়। গলা হাত পা কোমর কোনো কিছুই চলে না আগে। তোমার অশান্ত ক্রিয়া যে পৃথিবী এই সময় আর চরম বাস্তবতার কাছে চূড়ান্ত হেরে গেছে বাবা। বোধোদয়। দেখ, তোর বয়স তো অনেক হলো, আমারও 85 হতে চললো। আমার বোধোদয় অনেক আগেই হয়েছে, কিন্তু সে ভুলটা শোধরাবার সুযোগ পেলাম কোথায় বল? আজ তাই জীবনের শেষ প্রান্তে এসে শুধু অনুশোচনায় দগ্ধ হই। তবে দেখ, প্রবলের সঙ্গে তোর বিয়েটা না দিলেই ভালো করতাম রে, কিন্তু কি করবো বল, আমার কোনো উপায় ছিল না। হাতের কাছে দেখলাম ভালো ছেলে, ইঞ্জিনিয়ার, মোটা টাকা মাইনে পায়। আর তাছাড়া তোর মাও আমাদের ছেড়ে চলে গেছেন। আমি একা অসহায়। দেখ, একটা মেয়েকে বড় করে তুলতে গেলে, মানুষ করে তুলতে গেলে, আগলে রাখতে গেলে মায়ের তো খুব দরকার, কিন্তু তোর মা নেই, আমি অসহায় একা, কি করতাম বল? হ্যাঁ, আমিও হৃদয় দিয়ে বুঝিয়ে যন্ত্রণা পাই। সত্যি তো, মেয়েকে বড় করতে গেলে তার মায়ের বড় প্রয়োজন, রক্তের টান বড় প্রয়োজন। আরে বালক মা কি কখনো নারীর টান বুঝতে পারে? তাই তো আজ শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। বালক মা মানে? না মানে ওই শাশুড়ি মায়ের কথা বলছিলাম। হ্যাঁ, মানে তার ওই আর্টিকেলের শাসন রীতি আমায় অতিষ্ঠ করে দিয়েছিল। এই ধরো, এলো চুলে বাড়ির বাইরে বেরোবে না, 32 কোটি দাঁত বার করে হাসবে না, সন্ধ্যেবেলা একা একা বাড়ির বাইরে যাবে না। আজকাল তো নইব সংসার আর সংসার। পুত্র সন্তানের জন্ম দিয়েছো, তাকে ঘিরেই তোমার সব ভাবনা। তুমি এই সংসারে ঢুকেছো মানে এই সংসারের জন্যই তুমি বলি প্রদান। না না, একদম না, একদম না। আমি তো শাশুড়িকে এই নিয়ে বারবার বলেছি। আমি বলেছি ওর মা ওকে কখনোই স্থবির ঘর কোনো করে তৈরি করেনি। এ নিয়ে তোর শাশুড়ির সঙ্গে আমার রীতিমতো বিরোধ পর্যন্ত হয়েছে। হ্যাঁ, আমার মা আমায় নিয়ে শুধু ছুটে বেরিয়েছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আর যত নাচ গান আর রিয়েলিটি শো এর আসরে। আর মা প্রতি মুহূর্তে শুধু সাফল্যের অপেক্ষায় থাকতো। আমাকে বলতো, প্রিয়া শুধু ছোট ছোট ছোট, সাফল্যের শিখর বলে কিচ্ছু হয় না, স্কাই ইজ দ্য লিমিট। আজ যখন আমি সত্যি সত্যি নাচে গানে খ্যাতির বৈভবের রাজকন্যা, সত্যি যখন সঙ্গীত জগতের একটা জল জলে নক্ষত্র, তখন মা নেই। মা আকাশের তারা হয়ে গেছে। আর তাই মা আমার হাত থেকে বেঁচেও গেল। তোর মা তোর হাত থেকে বেঁচে গেল মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেঁচে গেল। মা বেঁচে থাকলে আমি কিছুতেই থেকে ক্ষমা করতাম না। আরে
একেবারে মায়ের জন্য তো ছুটেছি, অন্ধের মতন শুধু সাফল্যের পেছনে ছুটেছি, আর তাই তাই আজ আমি আজকে দেশ ছাড়া। হ্যাঁ, তুমি তোমার সন্তানটার জন্য প্রতিক্ষণে দগ্ধ হও, আর আমি আমার সন্তানটার জন্য প্রতি পলে পলে দহিত হই না। বলো না, বলো না, বলো, দহিত হই না। শান্ত হ, প্লিজ শান্ত হ। বল আমার সোনাই কোথায় আছে, একবার বল। বল সোনাই কোথায় আছে, বল বল প্লিজ, বল সোনাই কোথায় আছে। না দেখ, আমি মানছি যে তুই যেদিন সোনাইকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে পারমানেন্ট এখানে চলে এলি, আমি সেদিন তোকে বাধা দিয়েছিলাম, আপত্তি করেছিলাম। দিয়েছিলে তো, হ্যাঁ দিয়েছিলে তো, বলেছিলে তো বাপের বাড়ি থাকা চলবে না, শ্বশুর বাড়ি চলে যাওয়া, থাকতে দেবে না, স্বীকার করো। হ্যাঁ 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 বলেছি, আমি বলেছি, কিন্তু কেন বলেছিলাম বল? তোর সংসারটা জোড়া লাগুক এই ভাবনা থেকেই তো বলেছিলাম, শুধুমাত্র এই ভাবনা থেকে বলেছিলাম। বল আমার সোনাই কোথায় আছে, বল প্লিজ বল। দেখ, সোনাই যেমন তার পিতৃস্নেহ মাতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি তুই আমরা তো পরস্পরের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি। বল না মা, প্লিজ বল সোনাই কোথায় আছে, বল, না করিস না, বল। এই দেখ 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 দেখ, এই শোকেসে তোর সব ট্যালেন্ট থাকে ট্রফিগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি, দেখ সোনাই এসে দেখলে খুব খুশি হবে। যাও ফেলে দাও, ভেঙে ফেলে দাও ওইসব ট্রফিগুলো, যাও 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 যাও, গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এসো ওই প্রত্যেকটা প্রতিযোগিতার মঞ্চে। যে বস্তুটা বিচ্ছিন্ন করলো আমার আত্মজোকে। দেবো, ফেলে দেবো, সব ফেলে দেবো। তুই শুধু একবার আমার বল সোনাই কোথায় আছে, বল বল মা, বল 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 প্লিজ বল। আমার যন্ত্রণা হয় রে, আমার যন্ত্রণা হয়। তাই না? আমারও তো কত কষ্ট, কত যন্ত্রণা আছে, আমি তোমাকে সব বলি। কেন কেন বলিস না, কেন বলিস নাই বা কেন বলিস না? দেখ, মাঝে মাঝে কি মনে হয় জানিস, মাঝে মাঝে মনে হয় আমার বেঁচে থেকে লাভ কি, আত্মহত্যা করব, আবার নিজেই নিজেকে সাহস যোগাই। বাবা আত্মহত্যা না, আমি আত্মহত্যা করবো না, কারণ সে সাহসই আমার নেই। তাছাড়া আমার তো স্থির বিশ্বাস তুই একদিন আসবি, তোকে একদিন আমার কাছে আসতেই হবে ফিরে, আর তাই আমাকে তো বেঁচে থাকতেই হবে রে, বেঁচে থাকতেই হবে। বাবা আপনারা থাকবেন কিন্তু, ভালো থেকো। 10টা বাজে ঢুকলে পিটারকে টিফিন দিতে হবে। আজ আমি রাখছি, কেমন? দেখ ওদিকটাই দেখ। তোর ওখানে এখন সকাল 10টা, আর আমার এখানে তো রাত গভীরে নামে। ঘুমোতে যাই কিন্তু চিরনিদ্রা আসে কই? আসে না। আসলে আমি তো আয়ুর অভিশাপে বন্দি রে। তুমি আয়ুর অভিশাপে বন্দি। হ্যালো, কে বলছেন? ও সিস্টার বলছেন? হ্যাঁ বলুন সিস্টার। আমার হান্সের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ সিস্টার, যা যা ব্যবস্থা নেওয়ার আপনি নিন সিস্টার। অবশ্যই জানি যে পেশেন্ট আর 26 বছর ধরে হসপিটাল বেডে ওই কোমা স্টেজে পড়ে রয়েছে, সে যে আর কোনোদিনই সুস্থ হয়ে উঠবে না, এটা আমি খুব ভালোভাবেই জানি। তো জানি সিস্টার, ওকে যখন আমি হসপিটালে দেখতে যাই না, ও আমার দিকে তাকায়, ওর চোখের তারায় আমি আলো দেখতে পাই সিস্টার। না সিস্টার, এটা আপনি কি বলছেন? আমি ওকে অন্য কোথাও নিয়ে যাবো না, কখনো না। ওকে নিয়ে গেলে ও কিন্তু আমাদের কাছে বেশি দিন থাকবে না, সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না সিস্টার। যা যা ব্যবস্থা নেওয়ার আপনি নিন।
বললো? ছিল থেকে জানালো যে হান্সের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, যে কোনো দিন কিছু একটা ঘটে যেতে পারে। আমার কি মনে হয় জানো, ওর মাকে খবরটা দেওয়া দরকার। না প্রিয়া, না, ওর মাকে খবর দেওয়া যায় না। ওর মা একটা চিট, ইয়েস চিট। আমাকে ভালোবাসতে বলে দাবি করতে, আমিও দুর্বল হয়ে পড়েছিলাম। তারপর আমাকে বিয়ে করবে বলে আমার সাথে থাকতে শুরু করে দেয়। ঠিক 1 বছর মানে বাদে হান্সের জন্ম হয়। আর হান্সের যখন 1 বছর বয়স, তখন হান্সের মা তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এই কথা তো বহুবার বলেছো। হ্যাঁ, এই কথা আমি তোমাকে বহুবার বলেছি এবং এই কথাও জানিয়েছিলাম যে হান্সের মা তখন আমাকে জানায় যে হান্সের মা সিঙ্গেল মাদার হিসেবে জান থাকবে। কিন্তু কি অদ্ভুত জানো প্রিয়া, হান্সের যখন অ্যাক্সিডেন্ট হলো, ওর মা যখন জানতে পারলো যে হান্স আর কোনোদিনই সুস্থ হয়ে উঠবে না, আবার হান্সকে ফেলে রেখে চলে গেল। এরপরও তুমি বলছো হান্সের মাকে খবর দিতে? হ্যাঁ, এরপরেও বলছি মা তো না প্রিয়া, না। আমি দুপুরুষ ধরে দেখছি এদের হৃদয়ের টান অনুভব করে না। এদের শুধু অর্থ, বাড়ি, লোভ, লালসা, ভোগ, ব্যাস। কি বললো? 2 পুরুষ মানে? অপর পুরুষ হচ্ছে আমার বাবা, উচ্চ মেধার বাঙালি ইঞ্জিনিয়ার। আমেরিকা এসে এলিনোর নামক এক সুন্দরী মহিলার প্রেমে পড়ে গেল। জন্ম হলো একেবারে 100 ভাগ ভেত বাঙালি চেহারা নিয়ে হতভাগ্য পিটার। কিন্তু হয় আমার সেই সুন্দরীর মা কিন্তু আমার বাবার সঙ্গে বেশি দিন টিকলো না, অন্য বড় নৌকায় পা দিয়ে অন্য দেশে পাড়ি দিল। আর তোমার কি হলো? কি হবে? 28-এর পর বাবার হাত ছাড়িয়ে গিটার নিয়ে দেশে দেশে মোর ঘর। তারপর জানো প্রিয়া, হঠাৎ না একদিন পিতৃভূমি দেখার অদম্য ইচ্ছে নিয়ে চলে এলাম সোজা শান্তিনিকেতনে কবিগুরুর দেশে। সেখানে কিছুদিন কাটানোর পর এই ভবঘুরে পিটার চলে গেল একদিন কলকাতার রবীন্দ্র সদনে। দর্শক শ্রোতা, মঞ্চে তখন এক বিরল প্রতিভার গায়িকা। যার এভরি স্টেপ, এভরি টুইস্ট, এভরি টার্ন, এভরি ইমোশন তোমায় আরো ইমোশনাল করে দিল। সত্যি কথা বলো তো, অনুষ্ঠান দেখে তোমার চোখ একেবারে অপলক হয়ে গেছিল। হ্যাঁ প্রিয়া, একদম। আমি দেখলাম মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে ঠিক জেমস ব্রাউনের মতো স্টেজে উঠে গান গাইছে। আর গান গাইতে গাইতে মাইক্রোফোনটা উপরে ছুড়ে দিচ্ছে, আর সেটা ভূমি স্পর্শ করার আগে আবার করে নিয়ে গিয়ে চলেছে। কি অতুলনীয়, কি মায়াবী সুর! আমাকে গানের ধারায় ভাসিয়ে দিয়ে গেল প্রিয়া, গানের ধারায় ভাসিয়ে দিয়ে গেল। ব্যাস, তোমার কল্পনার জগতে দাঙ্গা বেঁধে গেল। এই মেয়েটার সঙ্গে আমাকে পরিচিত হতেই হবে। শুধু তাই নয়, আমার কথা এবং সুরে মেয়েটাকে দিয়ে গান গাওয়াতেই হবে। তারপর তোমার মুগ্ধতায় আমিও মগ্ন। আমার কি মনে হলো জানো, তুমি আমার সেই স্বপ্নের ফেরিওয়ালা, যে আমার সত্যিকারের ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। শরীর ও মনের টানে বিয়ের যাবতীয় পূর্ণ প্রতিশ্রুতি ছেড়ে ফেলে তোমাকে শান্তিপূর্ণ ডিভোর্স দিয়ে তোমার উদার হৃদয় আর সুরের জাদুর কাছে চিরবন্ধনে আবদ্ধ হতে আমি ব্যাকুল। হাত বাড়ানো তোমার হাতের উষ্ণতায় আমার মন বলল, আমার সব কিছু নিয়ে বসে থাকা সেটা শুধু তোমারই জন্য। আচ্ছা পিটার, তোমার মনে পড়ে সেদিন বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, ভুবনডাঙ্গার আত্মজা হোটেলের ঘরে তুমি আর আমি। আমার শরীর জুড়ে তখন গনগনে আগুন। তুমি শান্তির জল ছিটিয়ে শান্ত করলে আমায়। শুরু হলো আমাদের পথ চলা, যুগল চলন। তারপর ইতালি, জার্মানি, ফ্রান্স হয়ে সোজা মুম্বাই, সর্বত্র প্রিয়া পিতার জুটি অনবদ্য খ্যাতি ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই না নেমে এলো সেই ভয়ঙ্কর আঘাত। হান্সের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তুমি দ্রুত স্টেটসে ফিরে গেলে। আমি অসহায় হলো আবার। উদ্বেগ, উত্তম ছায়া, ফুল জড়িয়ে আমি একলা নাই। খবর পড়েছে, আর আমার মায়ের কথা আমার বারবার কানে বাজে, প্রিয়া, স্কাই ইজ দ্য লিমিট। সঙ্গে তোমার যে প্রতিশ্রুতি, দেখো প্রিয়া, দেখো তোমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ আমার মন উত্তাল। শুধু
ইচ্ছা করছে তোমার কাছে। না 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 না, আমার আমার এই ভাসমান জীবনে আমি সোনাইকে জড়াইনি না। মায়ের মন বলছে ছেলেকে মানুষ করো, ওর জীবনটা অন্তত সুস্থ স্বাভাবিক হোক। একদিকে তোমার টান, অন্যদিকে সোনাইয়ের টান, আর আমি মরতে খান খান। তখন জানো, বহু কষ্টে বহু টাকা ব্যয় করে আমি সোনাইকে দার্জিলিংয়ে ভর্তি করে দিয়ে আসলাম। তারপর আমি আবার নিঃস্ব, শুরু হলো আর্থিক সংকট। জানো পিটার, প্রতি মাসে সোনাইয়ের স্কুলে টাকা পাঠাতেই হতো, আর তোমার কাছে পৌঁছানোর প্লেন ফেয়ারটুকু জোগাড় করতে পারিনি। শোনো প্রিয়া, শোনো, দেখো আমার কি দেখো, এইটা তো আমারই ব্যর্থতা, কারণ আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারিনি। না, হ্যাঁ, এটা আমার ব্যর্থতা। তোমার ব্যর্থতা নয়। আরে আমি তো সোনাইকে নিয়ে স্কেচে যাবো না বলে জেদ ধরে বসে তোমার সঙ্গে ফিরিনি। আর দেখো, আমি তোমাকে কোনো মানে এইসবের জন্য একদমই দায়ী করি না। না, আরে আজ বুঝতে পারি নিজের দোষ স্বীকারে না শান্তি আছে। তাছাড়া তুমি তো আমাকে ওই শেষ পারানির করি দিয়ে এসেছিলে। শেষ পারানির করি? এই প্রিয়া, এই কথাটা তুমি কি বললে? এই মাত্র বলো না, এর মানেটা কি? শেষ পারানির করি এর মানেটা কি? বলো 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 না, কি বললে তুমি এই মাত্র? শেষ পারানির করি আমি কি বলতে চাইলাম মানে ওই যে টাকা লাগলো, হ্যাঁ, মানে সোনাইকে দার্জিলিংয়ে ভর্তি করেছিল, যা টাকা লাগলো সেটা তোমার আমার দুজনের রোজগার করে পাওয়ার টাকা না, মানে আমাদের কনসার্ট করে পাওয়ার টাকা। বলো, হ্যাঁ, ধরো ওই টাকা যদি না পেতাম, হ্যাঁ, ধরো সোনাইকে নিরাপদে হস্টেলে রাখতে নাই বা পারতাম, তাহলে কি আমি তোমার কাছে পৌঁছতে পারতাম? বলো, পারতাম? প্রিয়া, আবার আমার কথাটা এড়িয়ে গেলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার যদি বলতে ইচ্ছে না করে তোমার বলতে হবে না। তা বলো, আমাদের সোনাই কেমন আছে বলো। হ্যাঁ, সোনাই, তোমায় বলছিলাম না সোনাইয়ের সাথে হিয়া নামের একটা মেয়ে রিলেশন হয়েছে। হ্যাঁ, একদিন বলেছিলে বটে যে হিয়া নামে একটা মেয়ের সাথে সোনাইয়ের সম্পর্ক গড়তে চলেছে। তা কি হয়েছে? নতুন খবর হলো এই যে সোনাই এখন ওই মেয়েটার বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকে। বাহ বাহ, এটা খুব আনন্দের কথা, খুব ভালো কথা। আমি কিন্তু দারুণ খুশি হয়েছি। যা এ মা, তুমি এরকম ইমোশনাল হয়ে গেলে কেন? বুঝতে পেরেছি, ভাবছো তোমার ছেলে আর তোমার নিয়ন্ত্রণে রইল না, এই তো? আরে বাবা, আনন্দ করো, আনন্দ করো। আবার আনন্দ করবো কেন? হাতের তালুতে দিনকে ধরে দেখে লাভ কি? ডানা মেলে আকাশে উড়ে গেলেই তো ভালো। আরে ছেলে এখন বড় হয়েছে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, এটাই তো স্বাভাবিক। তাই এই ভেবে আনন্দ করো যে আমাদের সোনায় একটা ভালো ঘর পেলো আর মেয়েটা একটা ভালো বর পেলো। সবই বুঝি, কিন্তু মায়ের মন তো একটু মোচড় দেয়, ব্যথা লাগে, বুঝলে? তবে জানো, আমি সোনাইয়ের কাছে শুনেছি মেয়েটা ভালো, মানে ওর দেখভাল করে, ওর আদর যত্ন করে। তাহলে সোনা, এখন আমরা কি করবো? ব্রেকফাস্ট করি না পিটার, অনেক লেট হয়ে গেল। দেখো, সিনটাই মাটি করে দিল। এই বৃদ্ধ বয়সে একটা রোমান্টিক সিনকে আমরা দুজনে মিলে তিল 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 করে একেবারে উচ্চ মাত্রায় নিয়ে চলেছি। এমন সময় আমার সুন্দরী নায়িকা বলে বসলো, পিটার, আমরা দুজনে এখন ব্রেকফাস্ট করবো। টোটাল সিনটাই মার হয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু মার হতে দেবো না। গেট আপ। আরে গেট আপ, দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো। আর দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, এগুলো ছড়িয়ে দিই, দেখো না কি করবো। এবার এখানে দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, এবার বলো তো আমরা এখন কোথায় আছি? কোথায় আছি? হ্যাঁ বলো। আরে গেস করো না, কোথায় আছি? কোথায় আছি? আমরা এখন আছি বুদাপেস্টে, দ্য হাঙ্গেরিয়ান স্টেট অপেরা হাউস ইন বুদাপেস্ট, পৃথিবীর অন্যতম একটা বৃহত্তম অডিটোরিয়াম, যেখানে আজকে আমার টিয়া আজকে পারফর্ম করবে। আমি না ভেতরে ভেতরে ভীষণ টেনশন হচ্ছে, কারণ প্রচুর লোক, কি জানি কি হয়, তবু তো করতেই হবে, তাই না? তাই আপনাদের পারমিশন নিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। কেমন? শুরু করছি অনুষ্ঠান। রেডি? আহা, লাইট, মিউজিক, স্টার্ট। We love
বাবা কোনো বসার পাচ্ছি না। মর্নিং সোনাই, মর্নিং সোনাই, সোনাই মর্নিং। কি হলো, কথা বলছো না কেন বলো তো? কাল সারা রাত ভালো ঘুম হয়নি বুঝলে? হয়নি না না কেন? মানে তোমার কি প্রথম জায়গা, নতুন জায়গা বলে কি একটু ঘুমের অসুবিধা হচ্ছে নাকি? না না, নতুন জায়গা বলে নয়, নতুন জায়গা বলে না, আসলে কাল সারা রাত ধরে ভেবেছি যে অবশেষে তোমার বাবা আমায় মেনে নিলেন ঠিকই, কিন্তু মাঝখান থেকে আমাদের জীবনের যে গোল্ডেন টাইমটা সেটা তিনি নষ্ট করে দিলেন। দেখো, এই কথা তোমাকে আমি অনেকদিন আগেই বলেছি যে বাবা তোমাকে অপছন্দ করেন এরকমটা কিন্তু নয়। আসলে তুমি যখন ওই হাউস টাপশিপ করে এমবিবিএস করছো তখন থেকেই তো বাবা আমাদের সম্পর্কের কথা জানতে পারে। হ্যাঁ হ্যাঁ, বাবা আমাদের সম্পর্কের কথা জানতে পেরে একটু আপসেট হয়ে পড়েছিল, কারণ বাবার কলিগ ডক্টর সরকারের জামাই যেখানে এমডি করছে, আর তোমার বাবার আদরের একমাত্র সন্তান হিয়ার বর শুধু এমবিবিএস। না না, কিছুতেই তখন তিনি এটা মেনে নিতে পারেননি। তিনি তো তোমাকেও বলেছিলেন, হিয়া আর একবার অন্তত একটু ভেবে দেখ, আমি ডক্টর সরকারের কাছে হেরে যাচ্ছি যে। হ্যাঁ, আমিও তো তখন বাবাকে বোঝানোর চেষ্টা করেছি, বলেছি যে বাবা আমি ডিগ্রিকে বিয়ে করতে চাই না, আমি তো ভালো হৃদয়বান মানুষকে বিয়ে করতে চাই। কিন্তু তখন তিনি তো কিছুতেই রাজি হননি, তিনি তো জেদ ধরে বসেছিলেন। আমিও তো ওই জেদেরই সন্তান, তোমাকে যে আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না সে কথা আমি জানিয়ে দিলাম। হ্যাঁ, এই বিশ্বাসটা তোমার প্রতি আমার ছিল, তাই তো আজ আমি ডিগ্রির পেছনে ছুটে ডক্টর সঞ্জয় মুখার্জি এমটি ডিএম। এবং তুমি এখন বাবার কাছে অসাধারণ ছেলে, অসাধারণ পুরুষ। কাল সারা রাত সেটাই ভেবেছি যে অবশেষে তোমার বাবা এই সোনাইকে বাড়িতে ঠাঁই দিলেন নাকি তার ওই ডিগ্রিগুলোকে ঠাঁই দিলেন। কিন্তু তুমি এখন বাবার কাছে সব থেকে পছন্দের মানুষ, তিনি তোমার প্রশংসায় পঞ্চমুখ। এই পছন্দের মানুষ হয়ে উঠতে এই যে 40 পরিয়ে সমাপ্ত যৌবন, চুলের উপলি রেখা। আচ্ছা সোনাই, আর কি বলবো? হ্যাঁ, একটা কথা বলো তো। বল। আমি তো তোমাকে ভালোবেসেছি, তোমার বয়সটাকে নয়, আমি তোমার হৃদয়কে, অনুভূতিকে ভালোবেসেছি, তোমার শরীরটাকে নয়। আর তাছাড়া কারোর কাউকে কেন ভালো লাগে, কেন ভালোবাসে, এগুলো সত্যি বলতে কোনো রকম কোনো ব্যাকরণ হয় না, হয় কি? কাজেই ওসব কথা এখন বাদ দাও, বরং পুরাতন যত দুঃখ বেদনা ভুলি, চলো মোরা আগামীর পানে চলি। ঠিক 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 ঠিক, চলো মোরা আগামীর পানে চলি। ঠিক বলেছ। একটা সিরিয়াস কথা। সিরিয়াস মানে তোমার শরীর খারাপ না? বলো দেখি না, আমার কথাটাকে মন দিয়ে শোনো। হ্যাঁ বল বল। সেটা হচ্ছে যে কালকে সারা রাত ধরে না আমি একটা কথা ভেবেছি। তুমি আবার কি ভাবলে? হ্যাঁ হ্যাঁ, ভেবেছি যে আমার এমডি পাস হয়ে যাওয়ার পরে আমি আর চাকরিও করবো না, পড়াবো। মানে দেখো দেখো, তুমি বলছো যে তুমি মেডিকেল কলেজে পড়াবে। হ্যাঁ, চেষ্টা করবো। তো সেক্ষেত্রে তো তোমার বদলি হওয়ার সম্ভাবনা। তাও হতে পারে। এবার যদি আমিও চাকরি করি বা দেখা গেল আমি অন্য জায়গায় কোথাও চলে গেলাম, আর আমাদের দুজনের কোনোদিন আর দেখাই হলো না, আমি সেটা চাই না সবাই, আমি একদমই চাই না। কারণ তোমার মা তোমাকে ছেড়ে, তোমার দাদুকে ছেড়ে দিনের পর দিন, বছরের পর বছর বিদেশে কাটিয়ে দিচ্ছে, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। সে তুমি ট্রফি জেতার নেশাই বলো কিংবা টাকার নেশাই, তোমার মা তোমাকে ছেড়ে চলে গেল। তো মাতৃস্নেহ, পিতৃস্নেহ, এগুলো থেকে তো তুমি এত কাল ধরে বঞ্চিত হয়ে এসেছো। শোনো, ওই টাকার নেশা আমি আর ছুটছি না। শোনো, কিন্তু টাকা তো বাঁচার উপকরণ। হ্যাঁ, বাঁচার উপকরণ, তা তো নয়। শোনো, আমি তো প্রাণ নিয়ে, হৃদয় নিয়ে বাঁচতে চাই। আচ্ছা আচ্ছা, প্রয়োজন পড়লে আমি নিজস্ব একটা চেম্বার করবো, আমি সেখানে করবো।
আমরা দুজন দুজনকে সময় দেব, মনোযোগ দেব, আর চেটে পুঁতে নেব ভালোবাসা। ঠিক 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 ঠিক। আচ্ছা ইয়ে বলছি, একটা কাঁচি ছিল এই জায়গাটা, বুঝলে? একটা কাঁচি রেখেছিলাম ওই জায়গাটা, কোথায় দেখেছো? আচ্ছা, তুমি এই সময় গাছের খোঁজ করছো? হ্যাঁ, আসলে তোমার ওই জন্ম জরুলের উপরে দুটো রোম বেশ বড় বড় হয়ে গেছে, বুঝলে? ওই দুটো একটু ছেটে দিতে হবে। জন্ম জরুলটা আমাকে জ্বালিয়ে খাচ্ছে। তুমিও তো বলেছিলে এটা একটা ব্যবস্থা করবে। হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু পরে মনে পড়ে গেল সেই প্রবাদ রয়েছে, হোয়াট ইজ ব্লকেড ক্যানট বি ব্লকেড, কপালে যা আছে খণ্ডাবে কার সাধ্য। আমার এই মানসিক যন্ত্রণাটা নিয়ে তুমি হাসছো। না, এটাকে নিয়ে আমি মানসিক যন্ত্রণা পাচ্ছি আর তুমি বলি না। শোনো শোনো, আমি 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 কি বলছি শোনো, আমি বলছি যে যা নিয়ে জন্মেছো, যা তোমার শরীরে আপনজন এতকাল ধরে, সর্বোপরি যা তোমার কোনো জ্বালা যন্ত্রণা দিচ্ছে না, যা তোমার কোনো ক্ষতি করছে না, শুধু শুধু কাটা ছেড়া করে লাভ কি? এই শোনো, ক্ষতি করছে না? ক্ষতি করছে না, ক্ষতি করছে না। কি ক্ষতি করছে? এই তো ক্ষতি করলো। এই যে একটু আগে তুমি আর আমি একটুখানি অন্যরকম একটা জায়গায়, মানে একে অপরের মনের কথা একে অপরকে শেয়ার করছিলাম, একে অপরের সাথে সময় কাটাচ্ছিলাম, ব্যাস অমনি তোমার চোখ পড়লো আমার এই জরুলের দিকে, শুরু করলে কাজের পর সমস্ত ইমোশনের দফা রফা। আরে এটা নিয়ে কি বাইরে বেরোনো যায়? এটা দেখতে কি বিচ্ছিরি না? বিচ্ছিরি? শোনো, তাহলে তোমার একটা প্রেসক্রিপশন আপাতত আমি দিতে পারি, বুঝলি? একটা প্রেসক্রিপশন করে। হ্যাঁ, বলো না। তুমি একটা কাজ করো, তুমি তুমি আপাতত আয়নার সামনে একটু কম দাঁড়াও। হ্যাঁ শোনাই, শোনো, আমি আর কি পছন্দ করছি না। বলছি কি, শোনো, যে তোমার সঙ্গে সারা জীবন থাকবে তার যদি এতে কোনো মানে খারাপ না লাগে, তার যাতে এতে কোনো অসুবিধা না হয়, তাহলে শুধু শুধু এটাকে কাটাছেড়া করে লাভ। এছাড়া আমার তো মনে হয় এটা হলো একটা জয়টা, তোমার জয়টা। বসো 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 এখন বসো। সামনেই তোমার ফাইনাল এক্সাম, বুঝলি? এই সময় ওটাকে নিয়ে কাটাছেড়া করা কি ঠিক হবে? তার চেয়ে বরং তোমার ফাইনাল এক্সামটা হয়ে যাক, তারপরে ওটার একটা ব্যবস্থা করা যাবে। কি বলো? ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক, প্রমিস। হ্যাঁ বলো। আচ্ছা, এবার তাহলে আসল কথা আছে। আসল কথা? হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকে বিকেলের প্রোগ্রামটার কথা মনে আছে তো? প্রোগ্রাম? কোন প্রোগ্রাম বলো তো? আরে ইউনিয়ন থেকে মাতৃভাষা দিবস পালিত হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা বলেছিল। হ্যাঁ ঠিক ঠিক। ইউনিয়ন থেকে মাতৃভাষা দিবস পালিত হবে। তা আজকে তো তোমার ওখানে গান গাইতে হবে। হ্যাঁ, গান? না 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 না, আমি গান গাইতে পারবো না। কি বলো তো, গান গাইতে চাও না কেন তুমি? আচ্ছা শোনো না, ওই গানই তো আমার মাকে আমার প্রাণ ছাড়া করেছে। মা আমায় লাল করি গল্প শোনাবে। এখন এখন তুমি আমার স্বর্গে সে হিয়া করি, তাই এখন গানে নয়, এখন আমি হিয়ার এই প্রাণে থাকতে চাই। আমি ওসব কথা শুনতে চাই না। আজকে সান্ধ্য অনুষ্ঠানের কথায় সুরে সবাই সোনাইয়ের গান শুনতে চেয়েছে, তাই তুমি এখন গান থেকে একটু প্র্যাকটিস করে নেবে, যাও। না না, গান নয়, আমি অন্য কিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। দেখ, সেটা হচ্ছে যে ইউনিয়ন থেকে তো আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে গান গাইতে রাজি করানোর জন্য। আমাকে দায়িত্ব দিয়েছে তো। হ্যাঁ, না 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 না, এক সেকেন্ড। সেটা হচ্ছে ওরা তো নিজেরা এসেই তোমাকে বলতে পারতো, তাই না? ওরা নিজেরা এসে কেন বলেনি? কারণ ওরা জানতো যে ওরা যদি এসে তোমাকে বলে তাহলে তো তুমি গান গাইতে যাবে না, তাই জন্য তো আমাকে বলেছে, তাই না? আমার কথাটা শুনো, আমার কথাটা শুনো। সেটা হচ্ছে এখন যদি তুমি ওখানে গানটা গাইতে না যাও বা ওখানে না যাও, তাহলে ওদের সামনে আমার প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে না? বলো। কিন্তু আমি গানটা গাইতে পারবো না, অন্য কিছু করতে পারি। ও আচ্ছা, আমার প্রেস্টিজ ডাউন হচ্ছে, তাতে তোমার কোনো যায় আসে না। ঠিক আছে, গান গাইতে হবে না, কোনো দরকার নেই গান গান গাওয়ার। না 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 না, এই কথা বলি না। আসলে মা চলে যাওয়ার পর সবসময় একটা শূন্যতা আমার ভেতরে কাজ করতো। সেই শূন্য মন পূর্ণ করেছে তুমি। তো আসলে কি হয় জানো তো, ওই যখনই আমার গানের কথা মনে পড়ে তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায়। ব্যথায় মনটা হয়ে যাওয়া।
বাস্তবের কঠিন চেহারার মুখোমুখি তো তোমাকে হতে হবে নাকি? হ্যাঁ, আর কি হলো? আচ্ছা, গানটা প্র্যাকটিস করো তো তুমি। কি গান গাইবে বল? আচ্ছা আচ্ছা, যদি তাহলে কপি হবে। যতদিন আমার মাথায় থাকবে আকাশ, চন্দ্র, সূর্য, তারা, আমার ভাষাও থাকবে শিখরে নিয়ে সম্মান চূড়া। পৃথিবীতে আজ আছে যত ভাষা, জানতে পেরেছি যতদূর, সবার চাইতে আমার ভাষায় অশেষ মিষ্টি মধুর। অন্য ভাষা থাকুক মগজে, হৃদয় নেই কো স্থান। অন্য ভাষা থাকুক মগজে, হৃদয় নেই কো স্থান। আমার ভাষাও থাকবে চির অক্ষয় অম্লান, চির অক্ষয় অম্লান, চির অক্ষয় অম্লান। তুমি তুমি এই গানটা চেঞ্জ করো, এই গানটা গাওয়া যাবে না। কেন? এই গানটা ভালো না? আহা ভালো, কিন্তু একই গান প্রত্যেক জায়গায় গাইলে চলবে না। তুমি অন্য কোনো গান, অন্য গান কি করি বলো তো তাহলে? এক্ষুনি তো এতগুলো গান দেখেছো, একটা গান আর তো মনে পড়ছে না। তুমি তো মনে করার চেষ্টা করো, এতগুলো গান দেখেছো তুমি। আরে মনে পড়ছে না, তুমি বলো না কি করা যায় বলো তো। দাঁড়াও, আমাকে যখন মনে করতে হবে একটু ভাবতে দাও। করি বলো তো কোনটা করা যায়? আচ্ছা, ওই গানটা, ওই যে আমারে তোমরা দাবাহে রাখতে পারবা না। ওইটা ঠিক বলে। থ্যাংক ইউ। ওই গানটা করে আমারে তোমরা দাবাহে রাখতে পারবা না, আমারে তোমরা দাবাহে রাখতে পারবা না। থ্যাংক ইউ, ভেরি গুড। চলো এবার গানটা প্র্যাকটিস করে নেবে, চলো। আরে ওটা আমার রেডি আছে, কোনো প্রবলেম না, নেই। ওটা তোমার রেডি নেই শোনা। আরে বললাম তো, আরে এই প্র্যাকটিস করবে, হয়ে যাবে আমার এমনি হয়ে যাবে। তোমার হলো? আরে তাড়াতাড়ি করো, ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে, ওরা আমাকে বারবার ফোন করছে। আরে বাবা, এত ব্যস্ত হচ্ছে কেন বলো তো? তখন থেকে তারা দিয়ে যাচ্ছে। এই তো আমি রেডি হয়ে গেছি, চলো এবার। চলো। হ্যাঁ চলো। এই দাঁড়াও এদিকে এসো। আরে বাবা, তুমি একবারে পার্টি ড্রেস করে বেরিয়েছো? হ্যাঁ, একবারই রেডি হয়ে নিলাম। বাড়িতে এসে আবার চেঞ্জ করে বেরোনো, ও আমার দ্বারা হবে না। আর তাছাড়া আমিও যে ডক্টর সান্যালের স্ত্রী, সেটা পোশাকে বুঝিয়ে দিতে হবে না? তাই এই শোনো না, হ্যাঁ দেখি তোমাকে আজকে অপূর্ব লাগছে হিমানি। তাই? তোমাকে দেখে কবিগুরুর সেই কবিতার দুটো লাইনের কথা মনে পড়ছে। এই বয়সে আবার কবিতা? কোন কবিতা? প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। আচ্ছা শোনো, ওসব কথা বাদ দাও। বলছি যে ওদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে তুমি কিন্তু আর বেশি দেরি করো না, কেমন? তাহলে তুমি এক কাজ করো, গাড়ি নিয়ে বাড়িতে চলে এসো। আচ্ছা, আমি ওদেরকে গুছিয়ে দিয়েই তারপরে বাড়িতে ফিরে এসে ব্যানার্জিদের রিসেপশন পার্টিতে বেরোবো, কেমন? ঠিক আছে, তাই হবে। হ্যাঁ সুজয়, গাড়িটা বের করো, আমরা নিচে নামছি। কি বললে? গাড়ির হর্ন খারাপ হয়ে গেছে, এতক্ষণে বলছো? না 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 না, এইভাবে আমরা যেতে পারবো না, একদম না। তুমি এক কাজ করো, তুমি গ্যারেজে নিয়ে যাও গাড়িটা। হ্যাঁ, আমরা তোমার জন্য ওয়েট করছি। ওখানে গাড়িটা ঠিক করে, হর্নটা ঠিক করে তারপরে এসো। হ্যাঁ, আমরা ওয়েট করছি। এই হিমানি, কি বলবো বলো তো? বাবু বেরোবার সময় বলছে গাড়ির হর্ন খারাপ হয়ে গেছে। কি বলি বলো তো এদেরকে? কি বলবো, বিরক্তিকর। আচ্ছা তাহলে একটা কাজ করি না, ওই চাটা বাড়ি থেকে খেয়ে যাই। আমি বরং যোগেনদাকে কি বলি যে চাটা আমাদের। হ্যাঁ, তাই করো। যোগেনদা, বলছি তোমার দাদা আর আমার চাটা একটু টেবিলে রেডি করে রাখো তো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। ও হ্যাঁ, শোনো না, বলছি ওই ব্যাপারটা ওটা তুমি বলো, কেমন? কোন কথাটা বলো তো? তুমি তো সব কিছু ভুলে যাও। আরে সোনার ব্যাপারটা, ওটা তুমি বললেই ভালো হবে, কেমন? ও সোনার ব্যাপারটা, তাই না? হ্যাঁ, কথাটা বললে হতো, কিন্তু কথাটা বলতে না আমার বুকের ভেতর কেমন লাগে, নিজেকে কেমন একটা হৃদয়হীন বলে মনে হয়, জানো? হ্যাঁ, কিন্তু সোনার মায়ের মধ্যে তো এই হৃদয়হীনতা রোগটা প্রবল। আচ্ছা, এই রোগটা আবার কোনোভাবে জেনেটিক নয় তো? মানে ধরো
এই রোগটা কোনোভাবে লুকিয়ে সোনের শরীরের মধ্যে বাসা বেঁধে থাকলো। তারপর হঠাৎ একদিন নির্মমভাবে প্রকট হয়ে আমার টিয়ার উপর অবিচার করলো। এরকম কিছু হবে না তো? আচ্ছা, তুমি শুধু শুধু এগুলো ভাবতে যাও কেন বলো তো? দেখবে ওই মেয়ের কথা ভাবতে ভাবতে না তুমি একদিন মানসিক রোগী হয়ে যাবে। কি দরকার আছে এত শুধু শুধু ভাবার বলো তো? শুধু না, শুধু কেন হতে যাবে? আমার টিয়ার যদি ভবিষ্যতে কোনো কষ্ট হয় তাহলে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। মানি এই শোনো শোনো শোনো, আরে তুমি এত টেনশন করছো কেন? হ্যাঁ, প্লিজ টেনশন করো না। আরে আরে আমি তো আছি তোমার পাশে। আর দেখো, সোনাই অনেক ঝড় ঝাপটা সামনে নিজেকে ঠিক পথে রাখতে পেরেছে। এটা তো কম কথা নয় বলো। নষ্ট হয়ে যাওয়ার মতো হাতছানি তো কম ছিল না ও। তাই আমার বিশ্বাস দেখবে ওই জায়গা ছেড়ে অন্যত্র কোথাও যাবেই না। আর তাছাড়া কথা প্রসঙ্গে আমি জেনেছি ও কম্বাইন্ড জয়েন্ট দিয়ে দুটোতে খুব ভালো র্যাঙ্ক করেছিল, বুঝলে? ও যদি চাইতো তাহলে কলকাতার যে কোনো নামি দামি মেডিকেল কলেজে ভর্তি হতে পারতো, কিন্তু সেটা না করে যেহেতু পাহাড়ের কোলে বড় হয়েছে তাই ও পাহাড়কে খুব ভালোবাসে। আর এই ভালোবাসার টানেই তো আছে ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। হ্যাঁ, কিন্তু বড় কোনো অফার পেলে ও যদি অনেক দূরে চলে যায় তখন? জানি, মানুষ যে ধুলো মাটি গায়ে মেখে বড় হয় সেই মাটি আজীবন টানে, যাকে মায়ের মতো বলে আয় আয় আমার কোলে আয়। তাই আমার বিশ্বাস দেখবে ওর এই জায়গা ছেড়ে অন্যত্র ভালোই লাগবে না। আর এখন তো আরোই নয়, কারণ আমি আড়াল থেকে ওর চোখের ভাষা যে পড়ে ফেলেছি। ও আমাদের হিয়াকে প্রাণ দিয়ে ভালোবাসে, বুঝলে? আচ্ছা, তাই বলে আমরা যা চাইবো ওরা তাই করবে? না 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 না, এ হতে পারে না। ওরা এখন বড় হচ্ছে, ওরা বুঝতে শিখেছে, ওদের ভালো মন্দ ওদেরকেই বুঝতে দিতে হবে। এই দেখো না, সেদিন সোনায় কথা প্রসঙ্গে বলছে ও অধ্যাপনার চাকরি করবে। আমি বলি ক্ষতি কি, করুক না। করুক না, হ্যাঁ? আর আমরা দুজন এখানে পথে মরি আর শুধু একা একা বসে বসে এগিয়ে আসা মৃত্যুর দিন গুনবো, তাই তো? এটাই চাও? আরে আমরা মৃত্যুর দিন গুনবো কেন? হ্যাঁ, আমরা ওদের মঙ্গল কামনায় দিন কাটাবো। ওরা ভালো আছে, ভালো থাকুক এই ভাবনায় বিভোর থাকবো। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু তবুও যেন যেন মনে হয় সব কিছু এক্ষুনি আঁকড়ে ধরি। যদি হাত ফসকে উড়ে যায়। আসলে কি ওই সোনাইকেও না আমার নিজের ছেলের মতোই মনে হয়, জানো তো? ওর মুখের দিকে যখন তাকাই না কেমন একটা যেন মায়া হয়, জানো? ঠিকই তো, আসলে এই মায়ের মনেই তো মায়া জন্মায়, তাই না? শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায়? জন্ম দিয়ে নিজের ইচ্ছে পূরণের জন্য নিজের সন্তান ছেড়ে পালালাম, এই আবার কেমন মা? আর শুধু টাকা পয়সা দিয়ে সব দায়িত্ব কি শেষ হয়? হ্যাঁ, এই হিমানি, এই এই প্লিজ প্লিজ এইসব কথা বলতে যেও না। আরে দেওয়ালেরও কান আছে। আর শোনো, এসব কথা শুনলে কোনো সন্তানের কোনোদিন ভালো লাগবে না। আর তোমার এই কথা শোনার পর ইয়া ভাববে তুমি ওদের বিয়েতে বাধা দিচ্ছ, আর সোনাই ভাববে তুমি ওর মায়ের নামে বদনাম করছো। কি দরকার আছে বলো তো? আচ্ছা শোনো শোনো শোনো, বলছি তুমি কি এই কথা জানো যে সোনাইয়ের দাদু আজও বেঁচে আছেন? আর ওর মায়ের সাথে ওর বাবার, সোনাইয়ের দাদু আজও যোগাযোগ আছে, সে কথা কি তুমি জানো? কথাটা আমি শুনেছি অনেক দিন হলো, বুঝেছো? অনেক দিন আগে থেকেই সোনাইয়ের মার সঙ্গে সোনাইয়ের দাদুর আবার সম্পর্কটা খুব ভালো হয়েছে। আসলে মানুষের বয়স যত বাড়ে মানুষের রাত তত কমে। ব্যাপারটা কি জানো? সময় সময় সময়ই মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়, আবার কাছাকাছি নিয়ে আসে। রক্তের টান যে চোরা স্রোতের মতো টানে, এখন ওদের সম্পর্ক খুব ভালো। কেমন অদ্ভুত সাইকোলজি বুঝি না, সকলের থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে রাখার একটা প্রবণতা। এই সমস্ত জটিল মানসিকতা দেখে না আমার মনে কেমন একটা ভয় করে, জানো তো? এই জটিল মানসিকতা আবার এই সোনাইয়ের মনেও কখনো কাজ করবে না তো? হ্যাঁ বলো, বলো না বলো। তুমি ঠিকই বলেছো, মানসিকতাটা যে জটিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হিমানি, তুমি এত সব কিছু ভাবতে যেও না। আসলে ভালোবাসার বন্ধনই তো চিরবন্ধন। এর মতো শক্ত দড়ি পৃথিবীর আর কোথাও নেই, যা কিনা একে অপরকে দৃঢ়ভাবে বেঁধে রাখতে পারে।
কি আমাদের দেখে বোঝো না? তবে আমার মনেও যে কোনো সংশয় নেই তা নয়। তুমি ঠিকই বলেছ, সোনাইয়ের মা উচ্চাকাঙ্ক্ষী খ্যাতির লোভে আক্রান্ত একজন মানুষ, আর তিনি উচ্চাশা দিয়ে সোনাইকে আমেরিকায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। আর তার চেষ্টা যদি সফল হয় তাহলে আমি বলবো একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসার সম্ভাবনা আছে। না 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 না, এ আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। শোনো, আমি সোনাইয়ের মার সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলতে চাই। আমি সেটাই বলছিলাম, তুমি এখানে একটু ফোন করো। না 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 না, ফোনে নয়, একদম সামনাসামনি, মানে মুখোমুখি। ঠিকই বলেছো। আর ওই ফোনে টোনে কথা বলে কিছু হবে না, যা বলার ওনাকে একদম দেখে সামনাসামনি সব পরিষ্কার করে ফেলো, সেটাই ঠিক। হ্যাঁ, আমি তাই বলবো। এই চলে এসছে। আরে বাবা, 4টে বেজে গেল কি? আরে দেরি হয়ে গেল, চলো চলো। দাঁড়াও দাঁড়াও, সারাক্ষণ এত তারা। তোমার জন্য সবসময় দেরি হয়, আমাকে হ্যালো 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 শুধু দর্শক বৃন্দ ও আমার এই মেডিকেল কলেজের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এতক্ষণ সম্মাননীয় অতিথিরা যে মূল্যবান বক্তব্য রাখলেন, আশা করি তোমরা মানে এই মেডিকেল কলেজের হবু ডাক্তারেরা তা যথাসম্ভব মান্য করে চলার চেষ্টা করবে। আমার যতদূর মনে পড়ছে, এই প্রথমবার এই মেডিকেল কলেজে ভাষা দিবস পালিত হচ্ছে, তাই অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমি আবারও আরেকবার তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এই সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সভাপতি হিসেবে আমার বক্তৃতাটা একটু আগেই সেরে নিলাম, কারণ সবার শেষে সভাপতির যখন বক্তৃতা করার রীতি, তখন সকলেই চেয়ার ছেড়ে বাড়ির দিকে, তাই বক্তৃতার লোক সামলাতে না পেরে আমি এই কথা বললাম। আমার আগাম বক্তৃতার জন্য আমি মার্জনা চেয়ে আজ এখানেই শেষ করছি। এবারে তোমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে এই কলেজের অন্যতম ছাত্র ডক্টর সঞ্জয় মুখার্জি, এবং সঙ্গে নৃত্য পরিবেশন করবে আমাদের এই কলেজের প্রিয় ছাত্রীবৃন্দ ইয়া ইয়া এবং আদ্রিজা। এই তোমরা সবাই এসছো? রেডি? নমস্কার। আমরা সমস্ত দর্শক শ্রোতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শুরু করছি আমাদের অনুষ্ঠান। দেবাশিস, একটু মিউজিক ট্র্যাকটা বাজিয়ে দাও। হ্যাঁ, আছে চাপে মোর ভাষা, কিন্তু খেতে হত হবে যত, করবে না আদ্রাসির আশা। কারণ পতাকা আমরা কোনোই লড়বো, আমরা পারবা না। বঙ্গবন্ধু মন্ত্র দিতে আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না। আমরা গায়ে কাপড়ে মারা ধরে এই বাংলায় আছি, আর মনে প্রাণে কথায় গানে বাংলা ভাষায় বাঁচি, আর বাঁচি বাঁচি বুকের ছাপি। কিন্তু হৃদয় কাঁপছে না বঙ্গবন্ধু মন্ত্র দিতে, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না। ভাষার ভয়নাপতি মিন্দি নইলে মারবম করে বুঝবা তখন নয়, এটা নয় ছোট্ট দিল বলা তকা আমরা তো নই লড়বো, আমরা পারবা না। বঙ্গবন্ধু মন্ত্র দিতে আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে
পারবা না, আমায় তোমরা দাবায় রাখতে পারবা না, আমায় তোমরা দাবায় রাখতে পারবা না। বঙ্গবন্ধুর এটাই আশা, স্বাধীন বাংলা স্বাধীন ভাষা, বঙ্গবন্ধুর এটাই আশা, স্বাধীন বাংলা স্বাধীন ভাষা। বঙ্গবন্ধুর স্বপ্নটাকে আমরা ভাঙতে দিব না, আজ হাজর পাথর বুকের পাথর, কিন্তু হৃদয় কাঁপছে না। বঙ্গবন্ধু মন্ত্র দিতে আমার তোমরা দাবায় রাখতে পারবা না, আমার তোমরা দাবায় রাখতে পারবা না, আমার তোমরা দাবায় রাখতে পারবা না, আমার তোমরা দাবায় রাখতে পারবা না। বাহান্নতে রক্ত দিছি থাকবে কত আমার বল, বাহান্নতে রক্ত দিছি থাকবে কত আমার বল, আমরা আজও লড়তে জানি হারাইনি তো মনের বল, আমরা আজও লড়তে জানি হারাইনি তো মনের বল, পতাকা আমরা কোনোই লড়বো। আমি তাহলে কি সোনাইকে ডাকি? হ্যাঁ ডাকো। সোনাই, সোনাই, হ্যাঁ এদিকে একটু এসো তো। হ্যাঁ বলছি এটা যাও, ভেতর থেকে গিয়ে পড়ে এসো। কেন এটা কেন হঠাৎ? যাও না। না না, ব্যাপারটা বলতে হয়তো হঠাৎ করে আজকে কেন করছো কেন? যাও না গো তুমি। তুমি এবার পড়ে এসো, তারপর আমরা বলছি। যাও যাও, কথা বলো না, যাও তাড়াতাড়ি। দেখো কাণ্ড সব। ঠিক আছে। এই রিয়া, তুই আবার এখানে দেরি করছিস, সেটাকে নিয়ে আয়। হ্যাঁ করতে হবে তো, আমি একটু বুঝিনি, বুঝলে? বেরিয়ে আছে। চিরদিন আশুক ফিরে ফিরে তব জন্মদিন প্রিয় পুত্র সম গানে গানে মন ভরালে মম নিয়ে প্রাণী। এসে পড়েছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, thank you. Shonai. ঠিক আছে ঠিক আছে, থাক থাক। আসলে সত্যি কথা বলতে কি, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এই নতুন পাজামা পাঞ্জাবি পরি আমার কোথায় চালান করে দেওয়া হবে। হ্যাঁ, আমি তো বলতে পারেন ওই স্বার্থপরের মতো নিজেকে কোনো ঝামেলায় না জড়িয়ে এই আপনার দেয়ালের টিকটিকের মতো টিকে থাকার চেষ্টা করে চলেছি। ওই শুয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার চেষ্টা। তো সেখান থেকে হঠাৎ যদি অন্য কোথাও চালান করে দেয় তাহলে তো জীবনই বিপন্ন। ও বাবা, এই রিয়া, এ তো দেখছি বড় বড় কথা বলছে, বুঝলি? এই থাক থাক, এই শোনো, তুমি আজকে আমাদের কলেজের অনুষ্ঠানে অসাধারণ গান গাইলে। আচ্ছা শোনাই, তুমি কি ছোটবেলা থেকে গান শিখতে? না না, ওই মা আমাকে গান শেখানোর চেষ্টা করতো, কিন্তু ওই যে ছড়াটা শুনিয়ে মা আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতো, ওটা বলিয়ে আমি পালিয়ে যেতাম। কিরকম ছড়া গো? ওই যে একটা ছড়া ছিল না, ওই যে আদিম কালের চাঁদিম হিম তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, ঘুমিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সঙ্গ মোর, এই বলিয়ে আমি পালিয়ে যেতাম। কিন্তু গান না শিখলেও তুমি মঞ্চে এত ভালো গাইলে, আমরা তো একদম অবাক হয়ে গেছি। আর ওই যখন ঘোষণাটা শুনলাম যে রিয়া তোমার গানের সঙ্গে নাচ করবে, আমাদের এত আনন্দ হলো। তবে কি আমাদেরই কেমন যেন ভয়ে বুক দুরু করছিল। আচ্ছা তোমার ভয় করছিল না? না না, যে নাম করা গাইয়ে নয় তার তো কোনো ভয় নেই। আচ্ছা, কোনো শিশু তার ওই মায়ের সামনে স্নান করতে কখনো লজ্জা পায়? ওই কলেজ তো আমার চিরপরিচিত, আমার মায়ের মতো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তুমি ঠিক কথা বলেছো।
তবে শোনাই, তুমি আজকে হিয়াকে দিয়ে যে আমাদের কলেজ অনুষ্ঠানে নাচ করালে না, তা আমি দেখে অভিভূত, তাও আবার এত লোকের সামনে, তাই না? স্যার সত্যি কথা বলতে আমি ওকে কিছুই শেখাইনি, ও নিজেই তো সব জানে। দেখো আমরাও কিন্তু ছোটবেলায় ওকে কিছুই শেখাইনি তেমন ভাবে। তবে কি ওর মধ্যে একটা ব্যাপার ছিল, ওর না খুব আগ্রহ ছিল, মানে যে কোনো জিনিস দেখলেই না ও তুলে নেওয়ার চেষ্টা করতো, নাচ গান। হ্যাঁ ঠিকই তো, না না ঠিকই তো, হ্যাঁ নাচ গান এসব ছিল নদীর মতো। আমার স্যার বলতেন যার অপুরাণ স্রোতধারা আছে, যাকে আপন বেগে বয়ে যেতে দেওয়া হয়, সেই একমাত্র সাগরে পৌঁছবে। আরে নদীতে যদি জলই না থাকে তাহলে স্রোতই আসবে কোথা থেকে, আর ওই সাগরেই বা মিশবে কি করে? এই এতক্ষণ তোমার অনেক বড় বড় কথা শুনেছি, বুঝলে? এবার আসল কথায় আসা যাক। এই হিমানি, তুমি বলো না ওকে। আরে তুমি বলো না। ও আমাকেই বলতে হবে? হ্যাঁ ঠিক আছে, বলছি। শোনো শোনাই, তোমার সঙ্গে হিয়ার সম্পর্কের কথা আমি অনেক আগেই শুনেছি, তখন অখুশি হলেও বর্তমানে আমি খুশি হয়েছি। তাছাড়া বাইরের হোস্টেলের খাবার খেয়ে খেয়ে তোমার পেটের 12টা বাজছিল, মেয়ের ঘ্যানঘ্যানানিতে তাও জেনেছি, তাই তোমাকে এই বাড়িতে পেইং গেস্ট হিসেবে রাখতে রাজি হয়েছি, বুঝলে? পেইং গেস্ট হ্যাঁ, তোমার হবু জামাই শর্ত দিয়েছিলেন যে টাকা না নিলে তিনি এই বাড়িতে থাকবেন না। ইয়া যখন কাঁদতে কাঁদতে এসে আমায় এই কথা বললো, তখন আমি বললাম ঠিক আছে, ভদ্রলোকের যখন এতই আত্মসম্মান, তাহলে বলো প্রতি মাসে আমার অ্যাকাউন্টে 1 টাকার একটা চেক কেটে দিতে বলো। আর তাছাড়া একথাও আমার কানে এসেছে যে আগে ডাক্তারির ইন্টারভেলে প্রেমটা হতো, এখন প্রেমের ইন্টারভেলে ডাক্তারিটা হচ্ছে। তাই এইভাবে আমি দুটো জীবন তো নষ্ট হতে দিতে পারি না। আমার কথা শেষ, বাকিটা তুমি বলো। আমি নিচে গাড়িতে তোমার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি চলে এসো। তুমি কোথায় যাচ্ছ? গাড়িতে ওয়েট করছো মানে? হ্যাঁ, আজ এখানকার পার্টির লোকাল কমিটির এক নেতার মেয়ের বিয়ে রিসেপশন, ওখানে অ্যাটেন্ড না করলে এখানে টিকে থাকতে পারবে মা? ওই প্রেজেন্টেশন দিয়েই আমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো। এই হিমানি, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। তুমি যাও, আমি আসছি। তাহলে একটা কাজ কর না, এটা রাখ, তুই একটু ভেতরে যা, আমি ওর সাথে কয়েকটা জরুরি কথা বলে তারপরে আমি আবার যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ শোনাই, বলছি যে তোমার স্যার চান যে তোমার আর বিয়ের ব্যাপারটা এবার একটা জায়গায় পৌঁছো, আর তাই আমরা তোমার মায়ের সাথে কথা বলতে চাই। হ্যাঁ মানে বিয়ের ব্যাপার তো, তবে আমরা কিন্তু আর ওই ফোনে কথা বলবো না, আমরা চাই তুমি আসুন এখানে, সামনাসামনি সব কথা হয়ে যাক। জানি তুমি খুবই নাম করা ব্যস্ত মানুষ, কিন্তু তবু। আর তাছাড়া তোমার মুখে তোমার দাদুর গল্প শুনেছি বহুবার, তুমি বরং তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। কিন্তু দাদুর ঠিকানা তো আমি জানি না। তোমার মায়ের সাথে কথা বলো, যার কাছে জানতে পারলাম তোমার মা তোমার ফরেন ডিগ্রির জন্য তোমাকে আমেরিকায় নিয়ে যেতে চান, আর ওখানে তুমি সেটেল করো, সেটা উনি চান। এটা আমরা চাই না, আমরা চাই আমাদের সন্তান আমাদের কাছেই থাকুক। না না, এই বাড়িতেই থাকতে হবে সেটা বলছি না, আমাদের পছন্দ মতো কোথাও একটা থাকতেই পারো, মানে অর্থ নয়, সাহচর্য, মানে শুধুমাত্র সাহচর্যটুকুই পেতে চাই। হ্যাঁ, আমি তো এখানেই থাকবো, আমি তো ইউএসএ যাবো না। কিন্তু তোমার মা সেটা চান না। আমি আমার মাকে মানি না, আমার শৈশব আমার কৈশোরকে ধ্বংস করেছে আমার মা। কিন্তু তিনি তোমার মা। আমি পরজীবী, পরাশ্রয়ী হয়ে বেঁচে থেকেছি, আমি বঞ্চিত হয়েছি মাতৃস্নেহ থেকে। আমি আমার মাকে ঘেন্না করি, ঘেন্না করি আমার মাকে। তবুও তিনি তোমার মা। আচ্ছা আচ্ছা, বলুন তো, জন্ম দিলেই শুধু মা হওয়া যায়? আরে জন্ম না দিলেও মা হওয়া যায়, এই তো আমি তো তোমার। মানে না মানে আমি এই দেখো না, আমি মানে এই যে তোমাকে তো আমি জন্ম দিইনি বলো, কিন্তু তবুও দেখো মন কোন অজানা অধিকারে তোমাকে ছাড়তে চায় না। আসলে সব মেয়েরাই মা হতে চায়, আবার কোনো মাই মায়ের অধিকার থেকে ছাড়তে চায় না।
তাই আমরা তোমার মায়ের সাথেই কথা বলতে চাইছিলাম। ব্যাস এইটুকুই বলার ছিল, আর কিছুই না। আমি হিয়াকে ডাকি। হিয়া, হিয়া, হ্যাঁ শোন, আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোরা একটা কাজ করিস, ওই যোগেন্দ্রকে বলে রাতের খাবারটা সময় মতন খেয়ে নিস। হ্যাঁ, আমাদের জন্য তোর অপেক্ষা করিস না, আমরা চলি। হ্যাঁ শোনাই, খেয়ে নিন, চলি। হ্যাঁ আসছি। হ্যাঁ শোনাই, বাইরে দাঁড়িয়ে কিন্তু আমি কিন্তু সব শুনেছি, এবং এরকম তো একটা আশঙ্কাও করছিলাম যে আজকেই হয়তো আমাদের বিয়ের সম্পর্কে তোমায় কিছু একটা বলতে পারে। শোনো না, বলছিলাম কি যে আসলে কি বলতো, বাবা মা জানেন যে তোমার মা ছোটবেলা থেকেই তোমাকে মানুষ করেছেন, তোমার যাবতীয় যা খরচাপাতি সমস্তটাই তিনি দিয়েছেন বিদেশে থেকে। আর শোনো না, কথা প্রসঙ্গে না আমি তোমার দাদুর কথা বলেছি, কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে কোথায় তিনি আছেন তাও তো তুমি জানো না। তাই আর কি বাবা মা একটু হেজিটেন্ট হয়ে পড়েছেন যে কিরকম বাবা মা যে নিজের সন্তানকে অত ছোট বয়সে দেশে রেখে দিয়ে বিদেশে চলে যায় শুধুমাত্র টাকার নেশায়। আর তাছাড়া মা নাকি এও শুনেছেন, তোমার মা নাকি তোমাকে বলেছে, বাবা ওখানে যখন তোর পড়াশোনা শেষ তাহলে বিদেশে চলে আয় ফরেন ডিগ্রি নিতে। সত্যি তুমি যদি রক্তের টানে চলে যাও, না মানে কি বলতে চাইছি বুঝতে পারছো তো, মানে বাবা মা সেটা একদমই চাইছেন না। মানে আমি বাবা মা বলতে চাইছেন যে তুমিও কি এটাই ভাবো? বলো, তুমিও কি এটাই ভাবো? আমি তো ভাবি না শোনাই, কিন্তু আমাদেরকে তো একটু ভাবতে হবে। আমি তো তোমাকে আগেই বলেছি যে আমার জেদের বশেই কিন্তু বাবা মা আমাদের বিয়েটা দিতে রাজি হয়েছেন। আমাদেরও তো উচিত তাদের কিছু মানসিক শান্তি দেওয়া। ঠিক 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 বলেছো, মানসিক শান্তি। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা মা আমার সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হবেনি বা কেন? যে ছেলে চাল নেই চুলোনো, তবে এটা তো মানো যে অনেক সময় হৃদয়ের টান রক্তের টানকে ছাপিয়ে যায়, এবং আমি বিশ্বাস করি যে আমরা হৃদয়ের টানেই আবদ্ধ। তবু তুমি ঠিক বলেছো। হ্যাঁ, আমি আমার মাকে এক্ষুনি ফোন করবো, আমি আমার মার সঙ্গে এক্ষুনি কথা বলবো। হ্যাঁ, এক্ষুনি টেলিফোনে আমি এক্ষুনি মার সঙ্গে কথা বলবো, এক্ষুনি মার সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ, হ্যালো মা। মা, তুমি স্বপ্নে এসেছো কতবার এবং ছেড়ে পালিয়েছো আমায় প্রত্যেকবার। মা 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 আমি স্বপ্ন দেখতে চাই। মা, আমি স্বপ্ন দেখতে চাই। তাই যদি হয় তবে একবার অন্তত এখানে এসো। আমিও তো তাই চাই, এই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাই। তুমি একবার এসো, একবার এখানে এসো, হিয়ার বাবা মার সঙ্গে কথা বলে যাও। মা, দেখা করবো তুমি আমার মা, সেই অধিকারে কথা বলবে। না, আমি পারি না মা, আর মায়ের ব্যর্থ মনের লড়াই আমি হেরেছি বারবার, আর এই মুখটা থেকে আমি কোনোদিনও দেখাতেই পারবো না। ও মা, তুমি এখানে এসে না দেখা করলে হিয়ার বাবা মা এ বিয়েতে রাজি হবে না। ও মা, আমার দাদু কোথায় থাকে বলো মা, বলো আমার দাদু কোথায় থাকে, বলো 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 বলো। না না, তাহলে আমি তোমার ফোন আর কোনোদিন ধরবো না মা। আমি আর তোমায় কোনোদিন মা বলে ডাকবো না মা। আমি আর তোমায় কোনোদিন মা বলে ডাকবো না মা। আমি আর কোনোদিন তোমার ফোন ধরবো না মা। আমি যেতে না পারলেও দাদুর ঠিকানাটা আমি হ্যাঁ বলো বলো বলো, কিন্তু তোমাকে কিন্তু আসতেই হবে, তোমাকে আসতেই হবে মা। বাবা, আমি বাবাকে কনফারেন্সে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ সবাই আছে লাইনে।
রিয়া, রিয়া, আজকে কাগজে এই ফর্ম পেজটা দেখেছ? দেখো, এখানে একটা ছবি বেরিয়েছে, একটা ইউক্রেনের একটা রাস্তা। এক ভদ্রমহিলা পড়ে রয়েছে, তার বুকের উপর একটা বাচ্চা 1 মনের ছেলে চলেছে। ভদ্রমহিলা কিছুক্ষণ আগেও বেঁচে ছিলেন, হঠাৎ পেছন থেকে এক ঝাঁক গুলি এসে ওই ভদ্রমেয়েকে মাটিতে ফেলে দিয়েছে। বাচ্চাটা কিন্তু কিছুই বুঝতে পারছে না, সে 1 মনের ছেলে চলেছে মার বুকের উপর বসে। কিছুক্ষণ পর হয়তো ওর মার বডিটা সরে যাবে আর বাচ্চাটা রাস্তার উপর একা পড়ে থাকবে। আচ্ছা, এরকম অসম যুদ্ধের কোনো মানে আছে? আর এরকম বিভৎস ছবি ফটো দেওয়ার কোনো যুক্তি আছে বলো তো প্রিয়া? কোনো যুক্তি? আরে কি হচ্ছে কি? হ্যাঁ বলো না, কি হচ্ছে? কিছু না মানে? আরে কি হচ্ছে বলো? সোনাই আলটিমেটাম দিয়েছে। সোনাই আলটিমেটাম দিয়েছে? কেন? যে আমার আর ফোন কোনোদিন ধরবে না আর আমাকে মা বলেও ডাকবে। আশ্চর্য, কেন সেটা বলো আমাকে। সোনাইয়ের সঙ্গে যে সম্পর্ক হিয়া, তার বাবা মা চাইছে সোনাই আর হিয়ার বিয়েটা দিয়েছে। তা দিদি, তা তুমি এতে আপত্তি করেছো? আচ্ছা, আপত্তি করবো কেন? সোনাইয়ের বাবা কঠিন মানুষ, তিনি বলেছেন আমার সঙ্গে সামনাসামনি কথা বলতে চান, তারপরে নাকি ফাইনাল সিদ্ধান্ত নেবেন। এটা কি ধরনের কথা হলো? আরে ওরা এতদিন ধরে ওরা মিশছে, পরস্পরকে চিনেছে, জেনেছে, ভালোবেসেছে, এর মধ্যে তোমার প্রসঙ্গ আছে কি করে বলো তো? হ্যাঁ সেটাই তো, কিন্তু হিয়ার বাবা মানে তুমি জানো না, আমি সোনাইয়ের কথা আগে যতদূর জেনেছি, ওই তোমার কি বলে হিয়া তার বাবা মাকে ছেড়ে কোথাও যাবে না, আর সোনাইয়ের মানে কোনো সিদ্ধান্তই নেবে না বাবা মারা। বাহ বাহ, চমৎকার কথাবার্তা। এইসব কথা ভালো লাগে বলো তো। কি ভালোবাসাবাসি করে কি করি বলো? কি করবে? তুমি এক কাজ করো না, তুমি বরঞ্চ সোনাইকে বলো যে রেজিস্ট্রি করে দিতে। বললাম তো তোমায় যে হিয়ার বাবা মাকে ছেড়ে কোথাও যাবে না। আর সবাই কি আর এই প্রিয়া মুখার্জি? হ্যাঁ, যে কোনো সময় পড়ে যেতে পারে, জেনেও ওই লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়ে দৌড়তে সাহস পায়। জানো, সোনাইয়ের বাবা প্রবালকে আমি বহুবার বলেছিলাম এখান থেকে চলো অন্য জায়গায় চলে যাই, এখানে থাকলে সোনাইয়ের পড়াশোনা হবে না ঠিক মতো। শুনতো না। শেষে আমি গঙ্গার ওপারে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে সোনাইকে ভর্তি করে দিয়ে আসলাম, আর রোজ দিয়ে আসতাম, রোজ নিয়ে আসতাম। আর আমার শাশুড়ি যুক্তামুখীর শক্ত শাসন ভাঙার সাহস ছিল না ওই বাড়িতে কারণ। শাশুড়ি ফতোয়া দিল, বাড়ির বউ বাইরে বেরোচ্ছে, তাও আবার চুড়িদার পরে, এ অসম্ভব। আবার সেই ফতোয়াটুকু মানা সম্ভব ছিল না। বাবা প্রায় জোর করে প্রবলের সঙ্গে দিয়ে দিয়েছিল। ভাবলো প্রবল ইঞ্জিনিয়ার, বিদেশে মোটা মাইনে চাকরি করে। আর আমারও বারন্ত যৌবন, মা নেই, রাজি হয়ে গেছিলাম বাবার সাথে। তবে জানো, বিয়ের যখন এই কথা টথা হচ্ছে তখন বাবা ওদের জানিয়েছিল আমি নাচ গান করি, তখন কিন্তু কোনো আপত্তি করেনি। বিয়ের কিছুদিনের মধ্যেই আমরা যে স্বরূপ বুঝতে পারলাম। স্বরূপ বুঝতে পারলে? তার মানে কি ওরা তোমার উপর অত্যাচার করতো নাকি? আমি একদিন ঘরে নাচ প্র্যাকটিস করছি, আমার শাশুড়ি এসে বললো, দেখো সত্যি কথা বলতে আমরা একটু কাঠখোট্টা মানুষ, আর এখানে রোজ রোজ ধেই ধেই করে নাচ গান আমাদের ভালো লাগে না। আর তাছাড়া একটা ঘর, তুমি ভেবে নিয়েছো তোমার একারই ঘর। না 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 না, আমাদের বাড়িতে সব হবে না। তখন আমার কি মনে হলো জানো? মনে হলো a woman must have money and a room of her own। ওই সংসারে যা কিছু চিরাচরি একঘেয়েমি নিয়ে চলে আসছিল, সেটা আমার পক্ষে দিনের পর দিন বই নিয়ে চলা সম্ভব হচ্ছিল না পিটার। অপরদিকে তুমুল অর্থ, যশ, জনপ্রিয়তার হাত ছাড়িয়ে আমাকে চোরা স্রোতের মতো টানছে। আর আমার মন আমাকে বারবার প্রশ্ন করে চলেছে, প্রিয়া 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 প্রিয়া, তুমি তো হ্যামলিনের বাঁশিওয়ালা ছিলে প্রিয়া। বাঁশিতে ফু দিলে হাজার হাজার ফুলের বল নত যেন হয়ে থাকতো, ছুটে আসতো তোমার দিকে, যেমন যেমন একটা লোহার আলপিন ছুটে আসে চুম্বকের দিকে। তারা চিৎকার করতো, শীষ দিত স্ফূর্তিতে। আর তুমি সেই বাঁশিটা ভেঙে ফেলতে। আমি ঠিক বললাম না, না 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 না, ওই বাঁশির ধুলো ঝেড়ে ফেলতেই হবে, আমার ঝেড়ে ফেলতেই হবে। আমি চাই 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 একটা নিজের ঘর, আমি চাই। দেখো, ঈশ্বরকে অশেষ ধন্যবাদ,
সেই বাঁশিতে পিটারের রং লাগলো, আর তোমার আমার মিলন হলো। তারপর দেখো অতি কষ্টে ইউনিভার্সিটি লিবার্টি আইল্যান্ডের ধারে আমরা একটা বাড়ি বানাতে পেরেছি, যেখানে তোমার নিজস্ব একটা রেওয়াজ করা ঘর হলো, তাই না? আর দেখো কাকতালি হলো সত্যি। আমার সাথে এসো, এদিকে এসো। জানলা দিয়ে তুমি রোজ রোজ লিবার্টি আইল্যান্ডকে দেখতে পাও, স্ট্যাচু অফ লিবার্টিকে দেখতে পাও, আর রোজ রোজ স্বাধীন হও। তোমার প্রাক্তন স্বামী আর শাশুড়িকে উপযুক্ত জবাব দিতে পেরেছো বলো? আজ এসে সেই স্বাধীনতাটাই কষ্ট দেয়। আজ তোমার অপরাধ সময় আমার কি মনে হয় জানো, আমার নারীতে টান করছে। ওকেও তো ভালোবাসি। আমার মনে পড়ে ওই ছোট্ট ফুটফুটে বাচ্চাটার কথা। ও যখন আমার পেটে, তখন আমি ওকে আদর করেছি। কতদিন, কত রাত খুব জোরে জোরে নিঃশ্বাস নিতাম। মনে মনে ভাবতাম, সোনামণি তোকে দুষ্টুমি করে আমি ফু দিচ্ছি রে। চোখ বড় বড় করে আলো দিতাম আর ভাবতাম হঠাৎ ছল চোখ বুঝে ফেলবি না। কষ্ট পেতে আমার খুব ভয় করছে। মনে হতো তুই যদি কাঁদিস আমি তো শুনতেও পাবো না। আর সেই আমি তোকে বিদায় দিয়ে চলে এলাম। আমার ওই অর্থ, যশ, খ্যাতি আর ওই জনপ্রিয়তাটা, কিন্তু পিতা মনে হয় যেন ওই শক্ত বর্ষার ফলাটা আমার বুকের গভীরে আঘাত করছে। ওই ফলাটা কঠিন মনে টেনে বার করে দিল। রক্তপাত থামে কই, রক্তপাত থামে কই পিতা। হ্যালো, হ্যাঁ কি বলছেন? ও চেষ্টা করছেন? হ্যাঁ বলুন। আমার 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 হামসা শোনাই, 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 এই শোনাই, আমি তোর কাছে যাবো। শোনাই, না না না, আমার কিচ্ছু চাই না। না, আমার এই অর্থ দিয়ে বানানো অট্টালিকা না প্রতি মুহূর্তে জগৎ পাথরের মতো
একটা কথা অন্তত শোনো, দেখো আমি তো আমার একমাত্র সন্তানকে এই মুহূর্তে হারিয়েছি, তাই না? তুমি যদি এরকম করো আমার কেমন লাগে বলো প্রিয়া? তবে তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমিও এদেশে আর থাকবো না। আমরা দুজনেই আমাদের এই পিতৃভূমিতে চলে যাবো। তার আগে চলো আমরা আমাদের হান্সের প্রতি আমাদের শেষ কর্তব্যটুকু করে নিই। মুশকিল বলতো, তুমি ফোনটা রিসিভ করছো না কেন? হ্যাঁ, ওদিকে বললে যে তোমার নাকি 4টার সময় ট্রেন, এদিকে মা বাবা দাদু সবাই তোমার জন্য ওয়েট করছে। এখন তুমি ট্রেন মিস করলে কি হবে ভেবে দেখেছো? 3টে বেজে গেছে, আমি তো খেয়াল করি না। আসলে জানো তো, ওই স্যার 3 ঘন্টা জার্নি করে দার্জিলিং থেকে আমাকে দেখাতে, আমাকে যেতে হবে না? আচ্ছা শোনো, 4টের ট্রেন, তুমি বললে ওদিকে তোমার ব্যাগ গুছাতে গুছাতে সময় গেল, এদিকে তো বললে তোমার নাইটে প্রচুর পেশেন্ট ছিল, তা আবার ফোন পেয়ে ছোটার কি দরকার ছিল? ছুটবো না? আরে এই যে এখন ছুটতে পারছি, একটু যে নাম ডাক হয়েছে সে তো স্যার ম্যাডামদের জন্য। আমি, তুমি জানো না এই কথা, তোমাকে এর আগেও আমি বলেছি যে স্যার ম্যাডামরা হচ্ছেন আমাদের মা বাবার মতো। হ্যাঁ, স্যার ম্যাডামদের কাছ থেকে যখন যা জানতে চেয়েছি তখন তাৎক্ষণিক উত্তর দিতে না পারলে বাড়িতে গিয়ে লাইব্রেরি ঘেটে সমস্ত উত্তর তৈরি করে আমাদের তৈরি করেছেন। তাই যতদিন বেঁচে থাকবো ততদিন ওই স্যার ম্যাডামদের ঋণ শোধ করে যেতে হবে। হ্যাঁ এই না তোমার রাতের খাবার, একটাতে পোলাও আছে, একটাতে মাংস, তোমার পছন্দ। আচ্ছা আচ্ছা, তাহলে তার কোনো অসুবিধা নেই। এই ব্যাগটা দাও, ব্যাগটা দাও না, আমাকে দাও, আমি করে দিচ্ছি। আচ্ছা শোনো শোনো শোনো, বলছি যে তোমার ওই ফেরার ট্রেনটা আপনাকে বলা হয়নি। হ্যাঁ, আসলে আগামী পরশুদিন সকাল 9:15 ফ্লাইটে মা দুটো টিকিট কেটে রেখেছেন। হ্যাঁ, ওইটা এসে ওই বাগডোগরায় নামবো, তারপর ওখান থেকে একটা ট্যাক্সি কিছু করে নেবো। তাহলে তো বেশ ভালোই হলো, তাড়াতাড়ি পৌঁছতে পারবে। আমি বরং একটা কাজ করি, দিয়া ওই সুজয়কে আমি এয়ারপোর্টে পাঠিয়ে দেবো। আলাদা করে। ঠিক আছে, এই তোমার ট্রেন আছে তো দেখি। বাবা অনেক দেরি হয়ে গেছে, আসি। হ্যাঁ, করো না, সাবধানে যেও। আচ্ছা, ফোনটা কিন্তু রিসিভ করবে। বাবা কটা বাজে বলো তো? ওটাতেই তো ঘড়ি আছে। আরে কি বলতো, সোনাই বললো ট্রেনটা লেট করছে, এখনো এসে পৌঁছচ্ছে না, কখন আসবে বলো দেখি। হ্যাঁ আসবে আসবে, শোন, বেটার লেট দ্যান নেভার। আমাদের দেশে ট্রেন হয়তো একটু দেরি করে চলে, কিন্তু এক সময় না এক সময় এসে পৌঁছবে। চিন্তা করিস না, বুঝতে পারছি যেহেতু টান চান করছে তো। হ্যাঁ, কাল যখন তোর আসতে দেরি হচ্ছিল আমারও ঠিক এমনই হচ্ছিল। চিন্তা করিস না, এসে পড়বে। হ্যাঁ, এরকম হয়। শোন, আর একটা কথা বলি, তবে এই মুহূর্তে আমি একটা অন্য কথা ভাবছি, বুঝলি? ওর জন্য একটা মাছের ব্যবস্থা করি। কি মাছও খেতে চাই বলতো, আমি যেতে পারবো না। আমার সঙ্গে একটা আনন্দ উচ্ছ্বাসের একটা প্রবাহ চলছে ভেতরে। হ্যাঁ, আমি নিজে বাজার যাবো না, ধীরেনকে বলে দিয়েছি ও মাছ কিনে পাঠিয়ে দেবে। শুধু বলতে হবে কি মাছ খাবি বল। ওই দেখো পিটার এসছে, ওকে জিজ্ঞেস করো। শুনুন, যে কোনো একটা কিছু হলেই হবে, কারণ এখন তো আর একদিন মাছ খাবো না, এখন রোজ রোজ বাজার করতে হবে আর রোজ রোজ মাছ খেতে হবে। হ্যাঁ, ভয় পাবেন না, বাজারটা আমিই করবো। আসলে আমি আর টিয়া ঠিক করে এসেছি, আমরা কিন্তু আর স্টেটসে ফিরছি না। আগামী দিনগুলো আপনার সাথে আমরা হেসে গল্প
ধরো আমি যার পর নাই খুশি হয়েছি, খুশি হয়েছি, এটা আমার ভাবনার অতীত ছিল। শোনো, আজকে আমি এই মুহূর্তে তোমার কথা ভাবছি না, একদম। আমি ওই আমাদের সোনায় আমি ইলিশ মাছের অর্ডার, একদম একদম একদম, ছোটবেলায় ছোট ছোট হাত দিয়ে ইলিশ মাছের কাঁটা বেঁধে আমি অর্ডার দিয়েছি। বলছি কি, আমি এক কাজ করি, আমি মঞ্চ মেসুর জন্য এক ফার্স্ট কর্মচারী, কারণ উনি তো জানে না যে এই সময় যে চায়ের মিশ্রণটা চেপে ধরে একমাত্র আমি জানি, কি করে জানলাম তোমার কাছে, সেই জন্য নিয়ে আসছি ওর কাছে চমক দেওয়ার জন্য। কেমন? ওই তো দেখা, ওই তো ফার্স্ট দেখা যায়, আমি নিয়ে আসছি, যাবো আর আসবো। হ্যাঁ, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, অনেক গর্ব, এখন বড় ডাক্তার হয়েছি, সারা রাত থেকে রোগীরা হাসপাতালে দাঁড়িয়ে থাকে তোর জন্য, আমার গর্বে একেবারে উঠে যায়। এই সময় এত উত্তেজনা ভালো নয়, উত্তেজনা হবে না, একটা হারিয়ে যাওয়া সোনার মোহর পেলে আনন্দে লোকে হার্ট ফেল করে যায়, আর আমি তো হৃৎপিণ্ডটাকে পেয়েছি রে। দেখ কত সেই পুরনো ঝাপসা স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে, আমি সব দেখতে পাচ্ছি, আমি স্পর্শ করতে পারছি। আমি আগেও তো মনে করতে পারি দাদু, হ্যাঁ, সেই রাতের আকাশে তুমি আমাকে চাঁদ দেখিয়েছো, তারা দেখিয়েছো, এমনকি ওই রাতে এই জোনাকি পোকা দেখিয়ে বলেছো, জানিস তো ভাই এই জোনাকি পোকাগুলোর মধ্যে লুসিফার ভালো দেখা তুমি বলেছো, বলো এই সময় তোমার এই কাঁধে পিঠে চড়ে কত অত্যাচার করেছি, বড় মধুর ছিল সে অত্যাচার, বড় মধুর ছিল, বড় মধুর। ওই কোথায় ধীরেনের ছেলের গলা মনে হচ্ছে। আচ্ছা তোমার ভেতরে যাও, আমি ওর সাথে বিদায় করে তোমার কথা বলছি। আমাকে দিয়ে দিয়েছিল টিফিন, কিন্তু আমি কিন্তু তোমার হাতের রান্না খেতে চাই আজকে। না না না, আমি কিছুতেই তোমার যাবো না। এসো এসো, এই যে বাবাকে ফোন করে আপনি মাছ আনতে বলেছিলেন, বাবা ইলিশ মাছ কিনে নিজে দিতে আসছিল। আমি বললাম এই গরমে গিয়ে কোনো লাভ নেই, তুমি বসো, আমি জেঠু বাড়িতে দিয়ে আসি। ভালো করছি, খুব ভালো করছি, খুব ভালো। হ্যাঁ, শুনলাম যে পেঁয়াজ নিয়ে এসেছি। হ্যাঁ এসেছে, তবে ওর সঙ্গে এখন দেখা হবে না, ওর পরিশ্রান্ত, ওর জেট ল্যাগ এখনো কাটেনি, ও বিশ্রাম নিচ্ছে, ঘুমোচ্ছে, এখন দেখা হবে না, পরে হবে। এ প্রসঙ্গে একটা কথা বলে ভীষণ, প্রিয়ার সঙ্গে যদি কখনো কথা বলো, তোমার মেয়ের বিদেশ যাওয়ার ব্যাপারে কিন্তু কোনো কথা বলবে না, স্পষ্ট করে বলে দিলাম। ওই মেয়ের বিষয়টা নিয়ে আমি বলেছি এই নিয়ে কোনো কথা বলা যাবে না, এই নিয়ে কোনো কথা বলা যাবে না। মেয়ের যা খুব বিপদ, মেয়ের খুব বিপদ। বিপদ? হ্যাঁ, কেন, কি হয়েছে? আপনি তো জানেন যে আমার মেয়ে ছোটবেলা থেকে নাচ গান এইসবে খুব পারদর্শী। হ্যাঁ জানি জানি জানি, তো পুরো সরে পেয়েছিল, এমনকি বাইরে যাওয়ার ডাক্তার করতে এসেছিল বলেছিল। হ্যাঁ, কিন্তু কিছুদিন যাবৎ ও বিভিন্ন কম্পিটিশনে কোনো পজিশন পাচ্ছিল না, এই নিয়ে সবসময় মন মরা হয়ে থাকতো। আমরা কি সান্ত্বনা দিই, বলি তুই পারবি, তোকে পারতেই হবে, পারতেই হবে, হ্যাঁ পারতেই হবে। এই যে বলো না সর্বনাশটি ওখানে করে দাও। হ্যাঁ, আমি তো দীর্ঘদিন আমি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়িয়েছি, ফুলের মতো শিশুদের আমরা হাত দিয়ে নাড়াচাড়া করেছি, আমি জানি বহু বাচ্চা বহু শিশু তাদের এই বাবা মায়ের এই পারতেই হবে যে একেবারে চরম পরিণতির দিকে চলে গেছে, তুমিও তাই করেছো। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ও বিভিন্ন কম্পিটিশন নাম দিলে অনেকে নাম তুলে নিত, পুরস্কার পাবে না ঠিক করে, কিন্তু আমার মেয়ের পুরস্কার ছিল বাধা। কিন্তু কিছুদিন যাবত পারফরমেন্স ডাউন হতে থাকে। এই যে একদিন গলায় ওটা পেটিয়ে ফ্যানের সঙ্গে জড়িয়ে ধরে পড়ে ওর মা বাড়ির ঘর ঢুকে থাকে, এই অবস্থা ঠিক
হাসপাতালে নিয়ে যাই, প্রাণে এত বড় একটা ঘটনা ঘটেছে, কই ধীরেনের সঙ্গে আমার দেখা হলো, সেটা একটি কথা আমাকে বলেনি। আমরা বাবাকে এইসব কথা বাইরে বলতে বারণ করি। কেন? 5 জন 5 কথা। আরে 5 জন 5 কথা বলবে, কি গেল এলো তাতে? 5 জন 5 কথা বলবে, তাই বলে এই কথা বলবে না? যাকে শোনো শোনো শোনো, আমি বলছি ঠিকই তো, এখন মেয়েটি কি অবস্থায় আছে, কোথায় আছে? ভালো না, ওর মা ওর মামার বাড়িতে রেখে দিয়েছে, কলকাতায় ডাক্তার দেখাচ্ছে, কিন্তু ডাক্তার আশ্বাস দিতে পারছে না। বলছে চরম নার্ভের চাপে ও অত্যাচারী হয়ে গেছে, ও আর কোনোদিন হেঁটে চলে বেড়াতে পারবে না। বাঁচাতে তো হবে, কিন্তু আমি কি করে বাঁচাবো? আমি কি করে বাঁচাবো? শুনেছি আমেরিকার চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত, তাই প্রিয়াদিকে বলেছি যে কিছু ব্যবস্থা করা যায়। হ্যাঁ, আমেরিকার চিকিৎসা ব্যবস্থা উন্নত ঠিকই, কিন্তু ওখানে চিকিৎসাটা আমি যতদূর জেনেছি মেয়ের কাছে হাইলি এক্সপেন্সিভ। ইন্স্যুরেন্স আগে থেকে করানো থাকলেও তো হয় না। হ্যাঁ, অনেকে দেশ থেকে যায় ওখানে চিকিৎসা করাতে ঠিকই, কিন্তু তারা বেশিরভাগই হচ্ছে নেতা মন্ত্রীরা যায়, তোমার আমার দেওয়া ট্যাক্সের টাকা যায়, অথবা যায় কিছু বড় বড় ঋণ খেলাপিরা। সাধারণ লোকে খুবই কম যায় সেখানে। যাই হোক, তবু এই ব্যাপারটা নিয়ে তুমি প্রিয়ার সঙ্গে কথা বলতেই পারো, নিশ্চয়ই বলতে পারো। তবে আজকে নয়, আজকে বিশ্রাম নিচ্ছে, কালকে ও নর্থ বেঙ্গল যাওয়ার কথা আছে। পরশু দিন বা তার পরের দিন ফিরবে, ফিরে আসলে তুমি তার সাথে কথা বলতে পারো, নিশ্চয়ই বলতে পারো, এই বিষয়ে কথা বলতে পারো। ঠিক আছে, আমি যাই। মেসমশাই, মেসমশাই, এই যে এসে গেছি। এই হচ্ছে আপনার 1 ফ্লাস্ক গরম চা। চা? চা হঠাৎ চা কেন চা আনলাম এটা দেখে আপনি অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আসলে এই সময় যে আপনার ওই চায়ের নেশাটা জাগিয়ে ওঠে, এটা আমি শুনে দিয়েছি প্রিয়ার কাছ থেকে স্টেজে থাকতে। জাকিয়ে মেসমশাই শুনুন, আমি একটা জিনিস ঠিক করেছি, সেটা হচ্ছে আমি কিন্তু কালকে নর্থ বেঙ্গল যাচ্ছি না। যাচ্ছ না? না যাচ্ছি। আচ্ছা কেন যাবো বলুন? আমি শুনেছি ওখানকার ওই সোনায়ের ভাবি শ্বশুর শাশুড়ি সোনাই মাকেই শুধু ইনভাইট করেছে ওখানে যাওয়ার জন্য। ওখানে আমি অবাঞ্ছিত মতো যাবো কেন বলুন? আমার কি যাওয়া উচিত? না, তাই ঠিক করেছি যাবো না। তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কিছু জিনিস ঠিক করেছি, দেখুন আপনি একমত হন কিনা। সেটা হচ্ছে একদিন আমরা দুজন একসাথে থাকছি, খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো, উঠে আমরা মর্নিং ওয়াকে বেরোবো, যাবো, সঙ্গে থাকবে কি বাজারের ব্যাগ। আমরা ব্যাগ গুলো মর্নিং ওয়াক করবো আর গল্প করতে করতে যাবো, গল্প থামাবো না। তারপর কিছু দূর গিয়ে আবার ব্যাগ দোলাতে ফিরে বাজারে ঢুকবো, গল্প কিন্তু থামবে না, চলবে। এবার বাজারে গিয়ে, আমি তো মাছ ভালো চিনি না, আপনি আমাকে মাছ চিনিয়ে দেবেন, আমি টপার টপ ব্যাগের মধ্যে তুলবো, উল্লেখ থাকে যে টাকাটা আমি দেবো, ভয় পাবেন না। তারপর আবার গল্প করতে করতে আমরা আবার বাড়িতে চলে আসবো, গল্প কিন্তু থামবে না। তারপর আপনি ঠিক ওইখানটা বসে থাকবেন, আমি এই রান্নাঘরে এখানে বসে রান্না করবো। হ্যাঁ, ওখানে বসবেন, আমি এখানে, কিন্তু গল্প থামবে না। তারপর দুপুরবেলা সামান্য লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে গল্প থামবে না। আবার গল্প করতে করতে ফিরে চলে আসবো, চলে এসে সামান্য কিছু আহার করে সন্ধ্যের পর আবার কিছুক্ষণের জন্য বসবো, কিন্তু গল্প থামবে না। তারপর রাত 10টা বাজবে, আমরা দুজনকে দুজন জানাবো হচ্ছে গুড নাইট। এই নিন আপনার চা। বাহ,
আপনাদের চায়ের ফ্লেভারটা তো খুব সুন্দর। হ্যাঁ মা, এই 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 চাটা না ওই দার্জিলিং এর একজন টি টেস্টার আমার পেশেন্ট, বুঝলে, আমার পেশেন্ট। হ্যাঁ, অনেক ধরনের চা তাকে টেস্ট করতে হয়, তার মধ্যে সবচেয়ে ভালো ফ্লেভার চাটা আমাকে দিয়ে আমাকে। আন্টি, চাটা বানানোর উপরেও কিন্তু ভালো মন্দ ডিপেন্ড করে। তার মানে ও বুঝতে পেরেছি, সোনাই ক্রেডিট দিতে চাইছি, তাই তো? তাহলে বলি তোমার বানানো চা খুব ভালো হয়েছে। আরে পাতাটা যদি ঠিকঠাক না হয় তাহলে আহা মুশকিল তো। চাটা আমি যাও, তোমরা ঘরের ভেতর যাও, ডিনার তৈরির ব্যাপারে একটু মনোযোগ দাও। শোনাই, তুমিও যাও ওর সঙ্গে। শুনুন, আমি বলি কি, ডিনার নিয়ে প্লিজ বিশেষ কিছু ভাববেন না। দুপুরে অনেক বেশি খাওয়া হয়ে গেছে, মানে রান্নাগুলো এত ভালো হয়েছে। বলো রান্নাগুলো তুমি করেছিলে বলো। আহা শোনো, আমি কিন্তু মোটেও আন্টিও ফেভার নিই না। আন্টি এক সেকেন্ড, আন্টি ওগুলো সবই মা রান্না করছেন। আচ্ছা, মা রান্না করছে। না তুমি কি প্রমাণ করতে চাও সবসময়? ওরা যা করে না। হ্যাঁ মিসেস মুখার্জি, এবারে মূল প্রসঙ্গে একান্তে একটু আলোচনা সেরে নি। আসলে সম্পর্কে কোনো ফাঁক থাকুক বা কোনো গোপন বিষয় থাকুক, এটা আমরা চাই না। একবার বিশ্বাসে চির ধরলে সে বিশ্বাস ফিরে পাওয়া কঠিন। গোপন বিষয় মানে? হ্যাঁ, কিছু গোপন কথা, গোপন বিষয় আজ আমরা আপনাকে জানাতে চাই, যে কথা আমরা শোনাই বা হিয়া কাউকেই কোনোদিনও জানাইনি, মানে একরকম ভয়ই জানাইনি। সত্যি কথা বলতে আজ আমরা ধর্ম সংকটে। হিয়াকে জানাইনি কারণ ও বড় মানসিক আঘাত পেতে পারে, শোনাইকেও একই কারণে। এমনকি ওদের সম্পর্ক বিচ্ছেদের ভয়েও আমরা কিছু বলতে পারি না। তাই আজ আমরা আপনারই শরণাপন্ন হলাম। অন্তত আপনাকে বলে একটু হালকা হই, কিছুটা স্বস্তি পাই, এই আর কি। তা না হয় বুঝলাম, কিন্তু আপনাদের এত গোপন কথা হঠাৎ আমায় বলবেন না? মানে দেখুন, আপনাদের এত গোপন কথা শোনার মতন তো সম্পর্ক, ঘনিষ্ঠতা কোনোটাই তৈরি হয়নি। তাই হ্যাঁ, এ কথা তো ঠিকই, কিন্তু আপনি তো সবটাই জানেন যে ওরা দুজনে বিয়ে করতে চলেছে। আর হ্যাঁ, আরে সেই জন্যই তাদেরকে কথা বলতে আসা। আজ বরং এগুলো নিয়ে কথা বলি, বুঝলেন? মানে ধরুন, এই কবে, কোথায়, কখন, ঠিক কিভাবে ওদের বিয়ের আয়োজন করা হবে, এইসব নিয়ে কথা হোক। আর এই গোপন কথা পরে কোনো এক সময় হবে। হ্যাঁ, ও বাই দ্য ওয়ে, একটা কথা তো বলিনি, আমরা আর সেফটে ফিরছি না, বাবার কাছে পার্মানেন্টলি থেকে যাচ্ছি। তাই নাকি? আরে এই তো খুব ভালো কথা। কিন্তু মিসেস মুখার্জি, আমাদের কথাগুলো আপনাকে না বললে যে আমরা মানসিক শান্তি পাবো না। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে আমার মধ্যে আপনারা কি এমন দেখলেন যে আপনাদের এত গোপন কথা হঠাৎ আমায় শেয়ার করা যায়। কারণ আপনি তো ছেলের মা, তাই তো হ্যাঁ, তার জন্যই তো আমাদের সব কথা বলতে হবে আপনাকে খুলে। কি বলতে চাইছেন বলুন তো? মানে মানে বলতে চাইছি হিয়া আমাদের পালিত কন্যা। পালিত কন্যা? তাহলে ওর বাবা মাকে? জানি না, বলতে পারবো না। কি জানি না মানে কি? আপনারা পেলেন কোথা থেকে ওকে? সেই গোপন কথাটা বলবো বলেই তো আপনাকে 7 সমুদ্র 13 নদী পার করে এখানে আসতে বাধ্য করেছি। তবে শুনুন, আমাদের 6 বছরের দাম্পত্যে কোনো সন্তান ছিল না। আমি নিজে ডাক্তার হিসেবে এবং দেশ বিদেশে নানা বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্তে উপনীত হই যে আমাদের আর সন্তান হওয়া সম্ভব নয়। একথা আমার স্ত্রী হিমানিকেও জানাই। স্বাভাবিকভাবে হিমানি ভীষণ ভেঙে পড়ে। তারপর আস্তে আস্তে যখন ওর স্বাভাবিক অবস্থা ফিরে আসে, তখন একদিন ওরই পরামর্শক্রমে আমরা দুজনে একটা বাচ্চা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিই। সৌভাগ্যক্রমে কিছুদিনের মধ্যে আমরা খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখতে পাই। সেখানে একজন ভদ্রমহিলা তার সন্তানকে দত্তক দিতে চান বলে একটা বিজ্ঞাপন দিয়েছেন, আর সঙ্গে একটা ফোন নাম্বার। সেই ফোন নাম্বারে ফোন করতেই ওইদিকে যিনি ছিলেন তিনি আমাকে জানান যে 22শে মার্চ দুপুর 2টোয় দমদমের জীবনদ্বীপ হোটেলে আপনারা দেখা করতে আসুন।
হ্যাঁ, কেন? হোটেলটা আপনি চেনেন নাকি? না না, আমি কি করে চিনবো? ও হ্যাঁ, সেটাই তো, তা কি করে হয়? আমি তখন ভীষণ উদ্গ্রীব ছিলাম জানেন, আমার স্ত্রী হিমানির কথা ভেবে। তো ওই দিন ওই নির্দিষ্ট সময়ে ওই হোটেলে হাজির হয়ে দেখলাম একজন ভদ্রমহিলা হোটেলের রিসেপশনে বসে আছেন। আমরা তার সামনে পৌঁছতেই তিনি বললেন, আপনারা সান্যাল দম্পতি? আমি বললাম হ্যাঁ। তারপর তিনি হোটেলের একটি ঘরে নিয়ে গিয়ে বললেন, আপনারা বাচ্চা দত্তক নিতে চান তাই তো? আমি বললাম হ্যাঁ, তার জন্যই তো এখানে আসা। তিনি বললেন, বাচ্চা দত্তক নিতে হলে কিছু আইনি পদ্ধতি আছে, সেটা আপনারা জানেন তো? আমি বললাম আছে শুনেছি, কিন্তু সে ব্যাপারে না আমরা বিশেষ কিছু খোঁজ খবর নেওয়া হয়ে ওঠেনি আমাদের। তিনি বলেন, সে একটা বড় একটা লম্বা প্রক্রিয়া, তার চেয়ে আপনি তার চেয়ে আমরা একটা অন্য প্রক্রিয়াতে আমরা সন্তানটা পেতে পারি। ভদ্রমহিলা নিজেকে একজন সন্তান সম্ভবা মায়ের অ্যাটেন্ডেন্ট হিসেবে পরিচয় দিয়ে বললেন, আমার ম্যাডাম চান তার সন্তান যাতে ভবিষ্যতে বড় হওয়ার ক্ষেত্রে অন্তত আর্থিক এবং শিক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধায় না পড়ে, তাই তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যা কোনো কোনো ক্ষেত্রে আমাদের দিক থেকেও সুবিধাজনক হবে আর কি। আমি বললাম ঠিক আছে, বলুন শুনি। তিনি বললেন, প্রথমত বাচ্চা দত্তক নিতে হলে আপনাকে 10 লাখ টাকা নগদে দিতে হবে। 10 লাখ? হ্যাঁ, 10 লাখ টাকা। আমি তার এই প্রস্তাবের প্রতি উত্তরে একটু বিস্ময়ের সঙ্গেই বললাম, 10 লাখ? ওই অ্যাটেন্ডেন্ট তো আরো বললেন যে এতে অবাক হওয়ার কি আছে, আমার ম্যাডাম তার আদরের ধনকে আপনাদের চিরকালের জন্য দিয়ে দেবেন, আর আপনারা এইটুকু করতে পারবেন না? আমি তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম, জানেন, এই সন্তান কখনোই আদরের ধন হতেই পারে না, এ নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত সন্তান, মানে টাকার বিনিময়ে সন্তান বিক্রি। আমি তার প্রস্তাবে সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ ঠিক আছে, বলুন আমরা রাজি, এরপর আমাদের আর কি কি করণীয় আছে? ওই অ্যাটেন্ডেন্ট ভদ্রমহিলা বললেন, বাচ্চা দত্তক নেওয়ার পর সেই বাচ্চাকে যে সন্তান হিসাবে আপনারা খুব ভালোভাবে মানুষ করতে পারবেন, তার প্রমাণ হিসেবে আপনার যে পে স্লিপ এবং ডাক্তারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, তার একটি করে ফটোকপি আমার মারফত আমার ম্যাডামকে পাঠাতে হবে। দ্বিতীয়ত, আমার ম্যাডামের সঙ্গে আপনাদের কোনো সাক্ষাৎ হওয়া চলবে না, কারণ আমার ম্যাডাম এই সমাজের একজন অত্যন্ত পরিচিত মুখ। যেহেতু বিষয়টা অবৈধ, তাই লিখিত চুক্তিপত্রের কোনো প্রশ্নই ওঠে না। তবে আপনাদের তরফ থেকে আপনারা কোনো একজনকে বুক করতেই পারেন, যিনি নিয়মিত যোগাযোগ রাখবেন এই বিষয়ে। আর আপনাদের দিক থেকে যে সুবিধাটা হবে ডাক্তার সান্যাল, সেটা হলো আমার ম্যাডামের যখন ডাক্তার দেখানো হবে, ঠিক তখন থেকে প্রেসক্রিপশনে পেশেন্টের নামের জায়গায় আপনার স্ত্রীর নাম এবং পিতার নামের জায়গায় আপনার মানে ডাক্তার সান্যালের নাম লেখা হবে। পরবর্তী সময়ে নার্সিংহোমেও ঠিক একই প্রক্রিয়া চলতে থাকবে। ব্যাস, ভবিষ্যতে আর কোনো ঝক্কি থাকবে না, অতি সহজেই আপনাদের কেয়ারতেই আপনাদের সন্তানের বার্থ সার্টিফিকেট পেয়ে যাবে। জানেন মিসেস মুখার্জি, এই কথা শোনার পর আমরা দুজনে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আচ্ছা, বলছি আর কোনো চাওয়া ছিল না? না মানে আমি বলতে চাইছি যে আর কোনো চাওয়া ছিল না? ছিল তো। ওই অ্যাটেন্ডেন্ট ভদ্রমহিলা বললেন, আমাদের আরেকটি চাওয়া আছে, এই প্রক্রিয়া চলাকালীন আমাদের ম্যাডামের ফ্ল্যাটের ভাড়া এবং সন্তান প্রসবের পর 2 মাস পর্যন্ত সমস্ত ডাক্তারি খরচ, নার্সিংহোমের খরচ সবটাই আপনাকে বহন করতে হবে। তখন আমার কাছে যে কোনো চাওয়াই যেন তুচ্ছ। আমি বললাম রাজি রাজি, আমরা রাজি। অবশেষে সমগ্র প্রক্রিয়া পার করে আমরা আমাদের হৃৎপিণ্ড হীরাকে আমাদের কাছে পেয়েছি। তখন আমরা রানাঘাটে থাকতাম, আস্তে আস্তে ইয়া বেড়ে উঠছিল। তবে ইয়া বড় হওয়ার সাথে সাথে ও যে আমাদের দত্তক কন্যা, সেটা পাড়ায় একটা কানাকানি হতে শুরু করলো। আমরা কখনোই চাইনি যে ইয়া এটা জানতে পারুক, মানে এই সত্যিটা জানলে ও যদি খুব কষ্ট পায়, আমরা কখনো চাইনি। আমার মধ্যে আরেকটি আশঙ্কা তৈরি হলো জানেন, ওই যে পে স্লিপ এবং ডাক্তারি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফটোকপি আমি ওই ম্যাডামকে দিয়েছিলাম, তাতে আমার ছবি না থাকলেও ঠিকানা তো ছিল।
উচ্চিত মাতৃত্বের টানে ওই ঠিকানার সন্ধান করে যদি ওই ম্যাডাম আমাদের প্রাণের হিয়াকে ফেরত দিতে চায়, আসলে নারীর টান যে বড় টান, সমস্ত ভয় আশঙ্কা থেকে মুক্তি পাওয়ার জন্য ওই রানাঘাটের বাড়ি বিক্রি করে দিয়ে আজ আমরা এই নর্থ বেঙ্গল, বলতে পারেন এক প্রকার ট্রান্সফার নিয়েই এই নর্থ বেঙ্গলে ফিরে আসা, তারপর থেকে এখানেই হিয়ার বেড়ে ওঠা। তারপর হঠাৎ একদিন জানতে পারলাম যে সঞ্জয় নামের এক ডাক্তারের সঙ্গে ওর একটা সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্কের পরিণতি ঘটাতে আজ আমাদের এই সব কথা আপনাকে বলা। কারণ ভবিষ্যতে দীর্ঘদিনের লিটল বিশ্বাস যদি টালমাটাল হয়ে পড়ে, তাহলে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে, বিশ্বাস, স্বপ্ন, সবকিছু। ব্যাস, আমাদের আপনাকে যা বলার দরকার ছিল আমাদের সব কথা বলা হয়ে গেল। অনেক দিনের না বলা কথাগুলো আজ আপনাকে বলতে পেরে ভীষণ ভীষণ স্বস্তি বোধ করছি। এবারে তাহলে কবে কখন কোথায় ওদের বিয়ের আয়োজন করতে পারি সে ব্যাপারে আলোচনা শুরু করা যেতে পারে, কি বলেন মুখার্জি? আপনার কি শরীর খারাপ লাগছে? আমি যে নিষ্ঠুর মোহগ্রস্ত ম্যাডাম, হতে পারে না। আমার Thank you.